I think I am already live. Just let me check once more. Okay, I think I'm already live. And today we have our part 3. The episode 3 we were doing, and episode last day we had episode 3 part 2, and now we have episode 3 part 3. So the same lecture, understanding human beings, কিন্তু আমরা একটু অন্যভাবে করছি মানে ধরুন কয়েকটা জায়গার আমি কথা বলছি। ধরুন একটা বিশাল পৃথিবী, সেই বিশাল পৃথিবীর মধ্যে প্রচুর লোকজন আছে, তাকে আমরা একরকমভাবে চিনতে পারি। অনেক রকম ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে, অনেক রকম সিচুয়েশন আমাদের জীবনে আসতে পারে। আবার সেখান থেকে একটা ছোট্ট একটা গলির মধ্যে আমরা যদি নিজেদের একটা গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে আনতে পারি, এমন একটা জায়গা, একটা ছোট্ট নিজেদের গণ্ডি, নিজেদের সংকীর্ণ মানসিকতা, নিজেদের মতো করে চিন্তাভাবনা, শুধু আমি আমাদের মতো করে ভাববো, এরকম একটা ছোট্ট একটা জায়গা। জাস্ট ইমাজিন দ্যাট প্লেস। তারা শুধু নিজেদের মতো করে ভেবে যাচ্ছে এবং তারপরে সমাজের কাছে তাদের মতো করে গল্প, তাদের ইন্টারপ্রিটেশন যেগুলো হতে পারে সেটা ভুল, সেগুলো সমাজের মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো অংশে ঠিক থাকে, কোনো অংশে ভুল থাকে, দিয়ে যাচ্ছে। তো যেখান থেকে আমি বলছি আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিংসের তাৎপর্যটা কোথায়, সেটা দিয়ে আজকে শুরু করছি পার্ট 3। এটা বলতে বলতে হয়তো একটা লং লেকচার হতেও পারে, বাট একটা ডিসকাশন হতেও পারে, কিন্তু আবার এটা ছোটও করে দিতে পারে, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্সেস। মেবি হয়তো আরেকটা এপিসোড করে আমরা অন্য টপিকে বলবো। বাট যে জিনিসটা আমি বারবার এমফাসাইজ করছি সেটা হচ্ছে আমাদের কাছে প্রচুর ক্যারেক্টার্স আছে, প্রচুর সিচুয়েশনস আছে, প্রচুর ইমোশনস আছে, এবং অনেক কিছু আছে। এর প্লেথোরা অফ আইডিয়াস আছে, প্লেথোরা অফ ইমোশনস আছে, প্লেথোরা অফ পারফরমেন্স অপরচুনিটি আছে, প্লেথোরা অফ স্টোরিজ আছে। কিন্তু কথাটা হচ্ছে আমরা যদি ফার্স্ট ওই ব্যারিয়ারটাকে রেখে দিই, তাহলে আমরা স্টোরিগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। যখন আমরা আইডিয়াসটাকে কনসেপচুয়ালাইজ করছি, তখন আমরা সেই আইডিয়াসগুলোকে নিয়ে ভালো করে কাজ করতে পারছি না। যখন আমরা ক্যারেক্টারগুলো লিখছি, তখন তার মধ্যে ব্যারিয়ার চলে আসছে। সেগুলো হচ্ছে ওই যে জায়গাটা বললাম, একটা ছোট্ট গণ্ডির মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে থেকে তাদের নিজেদের প্রবলেমসের জন্য নিজেদের ইনসিকিউরিটিসগুলো অন্যের ওপরে প্রজেক্ট করে দেওয়া, বা সোসাইটির ওপরে প্রজেক্ট করে দেওয়া, এরকম একটা জায়গা থাকতে পারে। আরেক জায়গা থেকে সিনেমা যেটা বানানো যায়, যেটা হচ্ছে সিনেমা বা যে কোনো আর্ট বানানো যায়, সেটা হচ্ছে এই যে ভাস্ট ইউনিভার্স, এই যে ভাস্ট ওয়ার্ল্ড, তার যে ক্যারেক্টার এবং এই যে প্লেথোরা অফ স্টোরিজ, প্লেথোরা অফ ইমোশনস, প্লেথোরা অফ হিউম্যান নুয়ান্সেস, পারফরমেন্সেস, নুয়ান্সেস ইন পারফরমেন্সেস, তারপরে নুয়ান্সেস ইন স্টোরি টেলিং, এগুলো যখন দেওয়া যায়, সেটার জন্য একটা ভাস্ট ওয়ার্ল্ড আছে। এবার একটা জিনিস কি হতে পারে, দের ইজ ওয়ান সিচুয়েশন যেখানে এই যে গণ্ডির মধ্যে যারা আছে তারা নিজেদের চোখে পট্টি বেঁধে রইলো যে আমি আর ওয়ার্ল্ডটাকে দেখবো না, আমি নিজে বুঝতে পারি না বলে অন্য কেউ বুঝবে না সেটা আমি ধরেই নিলাম। মানে অন্য কেউ বুঝলো কি বুঝলো না, সেই অডিয়েন্স কানেক্টার নেই, বা সোশ্যাল যে কানেকশনটা বা সোশ্যাল অডিয়েন্সের কী পার্সপেক্টিভ সেটা নিয়ে আর ভাবার কোনো চিন্তা নেই। আমি বুঝতে পারি না, চোখের মধ্যে পট্টি বেঁধে দিলাম, বাকিরাও হয়তো বুঝবে না, এরকম একটা ব্যাপার। সেখান থেকে প্রবলেমটা কী হচ্ছে, সেখান থেকে যখন একটা খুব ভালো গল্প আপনারা বলতে চান বা কারোর কাছে নিয়ে যেতে চান, তখন কি একটা রেসপন্স পেতে পারেন, ওয়েদার দ্য রাইটিং ইজ গুড অর ব্যাড সেখানে হতে পারে। এখন সে গুড আর ব্যাড বললো, সেটার মানে কি, সেটা কি আদৌ গুড না আদৌ ব্যাড, সেই প্রসঙ্গ থেকে আমি আজকের প্রেজেন্টেশনটা শুরু করছি। এটা হচ্ছে আমার স্লাইড নাম্বার 7। আগের দিন বলেছিলাম ওয়াই সো অ্যাফ্রেড, কিছুটা বলেছিলাম, আজকে আরও বলবো ওয়াই সো অ্যাফ্রেড, হোয়াট আর দ্য প্রবলেমস। সেখান থেকে চলে যাচ্ছি রাইটিং গুড অর ব্যাড। গুড অর ব্যাডটা ডিসাইড করবে কে? যে ওই গণ্ডির মধ্যে চোখ বেঁধে, চোখে পট্টি বেঁধে বসে আছে, সে কি কখনো গুড অর ব্যাডটা ডিসাইড করতে পারে? দ্যাট ইজ এ গ্রেট কোয়েশ্চেন টু আস্ক। তাহলে রাইটিং আপনি লিখছেন, আপনাকে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে যাতে ইউ ক্যান বি ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড ফর ইয়োর সেলফ হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ালিটি। মেবি সাম পিপল ক্যান গাইড ইউ ইন দ্যাট প্রসেস, মেবি ইউ ক্যান গেট সাম রেফারেন্স পয়েন্টস in with world class standards, so that you can evaluate yourself, you can test your own limits, so that you can grow better, so that you can do better, so that you can write better. বাট সেটা যদি ওই গণ্ডির চোখ বাঁধা লোকজন বা ওই ধরনের লোকজন তার আশেপাশে সেই একই মাইন্ডসেটের লোকজন নিয়ে যদি আপনাকে বলে, তাহলে কি হচ্ছে, ইউ আর মিসিং আউট সিনেমা, you are missing out those stories, you are missing out those characters, you are missing out that opportunity where you could tell your story in the best possible way and the world could see it. আমিও ভুল করেছি, অনেকে ভুল করে, কিন্তু ভুল করে আমরা অন্যকে শেখাতে পারি বা নিজে আমরা শিখতে পারি আবার, যাতে সেটা আর না হয়। সেই জন্য সেই দিক থেকে যেটা হয়, নিজের রাইটিংটাকে বোঝা, হয়তো কিছু আমাদের একটা কাউন্সিল রইলো, কিছু অ্যাডভাইজারি একটা কমিটি রইলো, বা আমাদের একটা মাস্টার মাইন্ড গ্রুপ রইলো, যাদের সাথে ডিসকাস করে আমরা বুঝতে পারছি রাইটিংটা ভালো আছে কি না।
আবার সেই রাইটিংটা কালকে হয়তো সে ভালো বলেছিল, আজকে তার সাথে ঝগড়া হলো বলে সে বলে দিল রাইটিংটা বাজে, ক্যারেক্টারগুলো বাজে। সেখানে আবার বায়াস চলে আসছে, মানে একটু পাগলাটে গোছেরও হয়, একটু বায়াস চলে আসে, তাহলে কি হচ্ছে, সে কিন্তু রাইটিংটাকে অবজেক্টিভলি দেখছে না। এই যে বিগার যে গ্রেটার পারপাসটা, স্টোরি টেলিংটা বা সিনেমাটা বা যে কোনো কিছু প্লটস বা ক্যারেক্টার্স বা ন্যারেটিভ, সেটা সে দেখছে না। তার ক্ষেত্রে কি, যেই এর সাথে ঝগড়া হলো তার মানে গল্পটা বাজে, যেই এর সাথে ঝগড়া হলো মানে ক্যারেক্টার্সগুলো যে লিখেছে সে বাজে। এই যে মেন্টালিটিগুলো, এগুলো খুব নাইভ, অ্যামেচারিশ মেন্টালিটি। এইগুলো যখন আমরা সিনেমাতে প্রফেশনালিজম নিয়ে আলোচনা করি বা একটা বিগার পারপাস নিয়ে সিনেমা করতে যাই, তখন এই জিনিসগুলো আমাদের কাছে খুব মাইনর প্রবলেমস। উই ক্যান সর্ট দিজ প্রবলেমস আউট, উই ক্যান গো থ্রু দিজ প্রবলেমস অ্যান্ড ডু সামথিং মাচ বেটার। শুরুতেই যদি আমাদের এই চোখে গন্ডি, চোখের মধ্যে এই পট্টি বেঁধে আমরা যদি এই গন্ডিগুলো মধ্যে থেকে এইটা করতে পারি, করতে থাকি, তাহলে কি হচ্ছে, আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। যে অ্যাপ্রিসিয়েট করছে তার উপরে হিংসা, এনভি, জেলাসি। সে যদি একটা দারুণ গল্প বলে থাকে, হয়তো তার হেল্প নিয়েও সে করতে পারতো, সে হয়তো সেটাকে যদি প্রডিউস করতে পারতো বা অন্য কোনো ক্রিয়েটিভ ওয়েতে ডিসকাশন করে যদি হেল্প করতে পারতো, সেটা হয়তো তারও নিজের খুশি হতো টু বি আ পার্ট অফ দিস মুভি। সেই যে সেন্সটা, সেটাও অনেকের থাকে না। এতটা অ্যারোগেন্স হয়ে যায়, এতটা স্টুপিডিটি হয়ে যায়, এতটা নাইভ হয়ে যায় লোকজন। মানে নাইভ ইন দ্য ব্যাড সেন্স, মানে নাইভ হওয়াটা খুব ভালো, কেন একটা কিউরিওসিটি থাকে, লাইফের একটা কিউরিওসিটি থাকে, কি হচ্ছে না করছে আমি এক্সপ্লোর করছি, কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস এক্সপ্লোরেশন। কিন্তু নাইভটা কেন হয়ে যায়, যখন আমি একটা জিনিস না বুঝে হিংসা, এনভি, জেলাসি এইগুলোকে ইউজ করে একটা জিনিসকে খারাপ বলে দিই। ইন্ডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই এটাই হয়ে আসছে, যার জন্য আমি এই জিনিসটা খুব বলছি। বাংলাতে বেশি বোঝার দরকার, কেন বাংলার মধ্যে এই যে প্লেথোরা অফ স্টোরিজ, প্লেথোরা অফ ক্যারেক্টার্স বা প্লেথোরা অফ ইমোশনস অ্যান্ড নুয়ান্সেস অফ ইমোশনস অ্যান্ড সো মেনি আদার থিংস, এইগুলো নিয়ে প্রচুর চর্চা হয়েছে অলরেডি লিটারেচারে। সেই জন্য আমাদের কাছে অলরেডি এইটা আরেকটা জিনিস আমি বলছি, আরেকটা জিনিস যেটা একটা মাইন্ডসেট আছে ওদের কাছে বা কোনো একটা গণ্ডির লোকেদের কাছে, তাদের কাছে একটা মাইন্ডসেট আছে, এইটা আগে সাকসেসফুল হয়েছিল, তাহলে এইটা আমরা আবার করব। নতুন কিছু করার ক্ষমতা নেই, আগে যেহেতু সাকসেসফুল হয়েছিল তাহলে সেটার নামটা নিয়ে আমরা একটা কিছু চালাবো। ওই যে আরেকটা জিনিস নতুনভাবে ফ্রম স্ক্র্যাচ থেকে সাকসেসফুল হতে পারে, তার জন্য কি কি হতে পারে, তার জন্য সব থেকে বড় ব্যারিয়ার হচ্ছে কম্প্যারিজন ব্যারিয়ার। নিজে থেকে আমি না করে হলিউড হলে হলিউডের কপি করব, এইটা হলে এটার কপি করব, এইটা হলে এটা কপি করব, ওখানে এটা হলে এটা কপি করব, না হলে এরকম একটা করব, এই ধরনের জিনিসপত্র চলে আসছে। তার কারণ কি, তার কারণ আমাদের মধ্যে এতগুলো ব্যারিয়ার্স আছে এবং বায়াসেস আছে, যে আমরা সেটার বাইরে গিয়ে স্টোরিটাকে নিজের মতো করে বলে যে আমরা একটা ব্লকবাস্টার বা হিট করাতে পারি, এইটা মাথাতেই আসে না। তার জন্য তাদের অ্যাটিটিউড বা পার্সোনালিটিটাই সেরকম হয়ে গেছে, বা ক্যারেক্টার। মোস্ট অফ দেম আর ইম্পালস ড্রিভেন, যারা এই জিনিসগুলো করে। কিন্তু যদি ক্যারেক্টারটা যত বিল্ড হবে, তত তার সাথে দেখা যায় যেটা, যে এই জিনিসগুলো সে একটু হলেও বুঝবে, বাকিদের থেকে একটু বেশি হলে বুঝবে। তো সেই জন্য সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কে সেটা বুঝছে, কেন তাদের কাছে নিয়ে গেলে নিজের লেখাটারও রেসপেক্ট করা। আর তারা যদি না বুঝতে পারে, তাদের কাছে নিয়ে যাওয়া মানে ইন দ্য ফার্স্ট স্টেপ উই আর ডিসরেসপেক্টিং আওয়ার রাইটিং। তো সেখানে একটা ব্যাপার, সেই জন্য ডিগনিটি আর সেলফ রেসপেক্ট এটা মেনটেন করাটা খুব দরকার একজন রাইটারের পক্ষে। কেন, ওই যে আগের দিন বলেছিলাম, ইটস এ লেবার অফ লাভ। ইউ আর ডুইং সামথিং আউট অফ লাভ অ্যান্ড ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস। যারা কমার্শিয়ালি করছে চাকরের মতো বা অন্য কমার্শিয়ালি করছে শুধু পয়সা কামানোর মতো, তাদের একটা পার্সোনাল প্রেফারেন্সেস, উই আর নট গোয়িং ইন টু দ্যাট। আমরা বলছি যারা সেই প্লেথোরা অফ ইমোশনস অ্যান্ড স্টোরিজ অ্যান্ড ক্যারেক্টার্স অ্যান্ড নুয়ান্সেস অফ ইমোশনস, এগুলো নিয়ে যারা একটু ভাবে, শুরুতে কি হয়, আমাদের অ্যাপ্রিসিয়েট করতে জানতে হয়। যদি আমরা নাও বানাতে পারি, তাহলে আমাদের জানতে হয় অ্যাপ্রিসিয়েট করাটা। তখন আপনার 4 জন, 10 জন, 20 জন হয়ে যাবে, যে গণ্ডিটার মধ্যে আপনি আছেন, তারা এসে আপনাকে বলবেন তুই বাজে, তুই বাচ্চা, তুই ভুল করছিস, হতে পারে। তখন হয়তো আপনার দরকার হলো আরেকজন, একজন কাউন্সিল বা একজন অ্যাডভাইজার, যে হয়তো আপনাকে সেটা থেকে হেল্প করতে পারবে, না তুই যেটা করছিস ঠিকই করছিস, হয়তো এই লোকগুলো তোর আশেপাশে বুঝতে পারছে না। সেই একটা থট বা একটা পুশ যদি কেউ পেয়ে যায়, তাহলে সে আরেকটু পথে এগোতে পারে। সেইটার দিকে আমাদের আরো হাত বাড়াতে হবে, আরো কাজ করতে হবে। এবং ওই জন্য লিডারশিপটা খুব দরকার। লিডারশিপটা যদি খুব বায়াস লিডারশিপ হয়ে যায়, দেন ইউ আর ডেভিয়েটিং ফ্রম ইউর ভিশন। বায়াসটা হচ্ছে আলটিমেটলি উই হ্যাভ দ্যাট ভিশন, উই আর নট কম্প্রোমাইজিং উইথ দ্য কোয়ালিটি, দেন উই আর নট ডেভিয়েটিং। ইভেন ইফ ইউ ডেভিয়েট, উই ক্যান কাম ব্যাক টু দ্য ভিশন। এবং যারা তার সাথে সাথে আছে, তারা দে উইল কাম ফরওয়ার্ড টু মেক দ্যাট ভিশন হ্যাপেন। এরকম একটা ব্যাপার আর কি। এরকম অনেক কিছু হয়ে থাকে। তো বাংলার ক্ষেত্রে যেটা বলছি, তাদের ক্ষেত্রে যেমন আছে যে আগে এটা সাকসেসফুল হয়েছিল, এখনও ওরমভাবে করলেই হবে। বাংলার ক্ষেত্রে অ্যাডভান্টেজটা আমি বারবার বলছি, যে আগে আমাদের লিটারেচারে সব রকম জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, যত রকম ওয়ার্ল্ড ক্লাস লিটারেচারে হতে পারে। লেট মি টেল ইউ দ্যাট মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়েছে, ওয়ার্ল্ডে যে ধরনের লিটারেচার হয়েছে, যেরকম এক্সপেরিমেন্টেশন হয়েছে, বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিটারেচারে মেনি
ইনস্ট্যান্সেস উই হ্যাভ যেখানে আমাদের ওই জিনিসগুলো ইউজ করা হয়েছে, বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে করা হয়েছে, সেটার ইউনিভার্সাল অ্যাপিল টেস্টেড অ্যান্ড পারফেক্টেড হয়ে গেছে। ওই যে টেস্ট হয়েছে ইউনিভার্সাল হিউম্যানিটি, ইউনিভার্সাল অ্যাপিল, সেইটা নিয়ে আমরা আরেকটা সিনেমা বানাতে পারি না? ওরা যদি মনে করে এইটা হিট করেছিল বলে আমরা আবার ওটার নকল করলে যদি আবার রিমেক করি তাহলে যদি হিট হয়, এইটা যদি তাদের মেন্টালিটি থাকে বা একটা গণ্ডির লোকেদের মেন্টালিটি থাকে, আমরা তো এটা দেখেও ভাবতে পারি যে আমরা এই সিনেমাগুলো, আমাদের কাছে এত সাহিত্য আছে সুন্দর সুন্দর, সেইটা অলরেডি ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে আমরা এখন কেন পারবো না? হয়তো সাধু ভাষা ছিল, চলিত ভাষা হয়েছে, কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করছি, কিন্তু হিউম্যানিটি তো সেম, কসমিক নলেজটা তো সেম, অ্যাবসলিউট ট্রুথটা তো সেম। ডিফারেন্ট ওয়েজে, ডিফারেন্ট টাইমে, ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা কনভার্জ করছি একটাই জায়গায়। সেইখান থেকে আমাদের বাংলা থেকে শেখার খুব দরকার। যদি ইংলিশে লিখি তাহলে ইংলিশে, যদি বাংলা থেকে লিখি বাংলাতে। কিন্তু বাংলাতে লেখার বৈশিষ্ট্য আমি যেটা বলছি, আমি অনেকগুলো ভাষা বলতে পারি, অ্যাটলিস্ট 17 ল্যাঙ্গুয়েজেস আই ক্যান স্পিক অলমোস্ট ইন আ গুড ম্যানার। তো সেখানে যখন আমি লিঙ্গুইস্টিক্স বা ভাষা নিয়ে খুব রিসার্চ করেছি, দেন আই কুড সি দ্যাট বাংলা ভাষার একটা মাধুর্য আছে। কোন ল্যাঙ্গুয়েজের সাথে, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে একটা মিল আছে, সেই নিয়ে আমি এখন ডিটেলে যাচ্ছি না, পরে আমি বলবো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কী মিল আছে বা অন্য ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে কী মিল আছে, সেগুলো নিয়ে পরে একটা আলাদা ডিসকাশন হবে ভাষা উপরে, লিঙ্গুইস্টিক্স, মেটা লিঙ্গুইস্টিক্স এসব নিয়ে। কিন্তু বাংলা ভাষাকে আমি যেটা বলছি, আপনারা রিসার্চ করে দেখবেন একটা মাধুর্য আছে। ফোনেটিক্স যেটা বলেছিলাম, সাউন্ডটা যেটা হচ্ছে, দ্য ওয়ে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কনস্ট্রাক্টেড, এই সব কিছু নিয়ে একটা খুব সুন্দর সুদিং এফেক্ট আছে, একটা লাভ ফিলিং আছে, আরও অনেক কিছু ফিলিং বেসড ব্যাপার আছে, এবং মাধুর্য আছে, সাদগি যেটাকে বলে, একটা সৌন্দর্য, মাধুর্য এবং একটা গ্রেসের ব্যাপার আছে। সেই ভাষাটাকে ঠিকভাবে ইউজ করে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো নাকি স্পন্টেনিয়াস ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, করে আমরা দারুণ ডায়লগ ইউজ করতে পারি, দারুণ সিচুয়েশন তৈরি করতে পারি, যেখানে ডায়লগ দরকার হচ্ছে না সেই একটা নন ভার্বাল কমিউনিকেশন তৈরি করতে পারি, আরও ভালো। উই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ধরনের জিনিসপত্র যদি আমরা করি, আমার মনে হয় বাংলার এই ভাষা, বাংলার সাহিত্য থেকে আমরা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস পেতে পারি। আরও অনেক ভাষা আছে যেখানে হয়েছে, ইন্ডিয়াতে প্রচুর জিনিসপত্র আছে, কিন্তু বাংলা কিন্তু ক্রিয়েটিভিটি বা ইন্টেলেক্টের দিক থেকে আমাদের সব দিক থেকে দেখিয়েছে। যদি আমরা সায়েন্স ফিকশন করতে যাই সেটারও মানে আমাদের উপকরণ রয়েছে, আমরা যদি ড্রামা করতে যাই সেটাও রয়েছে, কমেডি করতে চাই দারুণ হিউমার নিয়ে দারুণ কমেডি আছে, এবং প্রদর্শনমূলক আচরণটা নেই, আমাদের যে এক্সিবিশন করতে হবে সেরম নেই, একটা উন্মোচন বা এক্সপ্লোরেশন করার একটা অ্যাটিটিউড আছে। সেখান থেকে কি হচ্ছে, ক্যারেক্টারটার উপরে আমরা বেশি ফোকাস করছি, এরকম প্রচুর মুভি আছে। কোথাও কোথাও যেমন আমরা প্রদর্শনমূলকটাকে করছি সেরকম এক ধরন হয়ে গেল, আরেক ধরন হচ্ছে ক্যারেক্টার, প্লট বা স্টোরি টেলিংটা, এটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমরা দেখব যে অন্যান্য জায়গার থেকে বাংলায় যেন সেই ধরনের সিনেমাগুলো অ্যাপ্রিসিয়েটও বেশি করে করা হয়। মানে একটা জায়গায় হয়তো খুব জৌলুস দিয়ে এমন একটা ফেস্টিভ্যাল করা হচ্ছে, তাবর তাবর লোকজন চলে এলো, ডিসকাশন হচ্ছে, কিন্তু ডিসকাশনের কোয়ালিটি অফ দ্যাট ডিসকাশন ইজ নট দ্যাট গুড। অথচ এখানে যদি আমরা বাংলায় একটা পাড়ার থেকে বা একটা কফি হাউসে চলে যাই, সিনেমাতে নিয়ে যে আলোচনা হয়, দ্যাট ইজ অ্যাটলিস্ট 10 টাইমস বেটার দ্যান দোজ ডিসকাশনস। দ্যাট আই ক্যান টেল ইউ, অ্যাটলিস্ট 5-6 বছর আগে তা ছিল। এখন হয়তো আস্তে আস্তে একটু ডিটোরিয়েট করেছে, কিন্তু সেই জায়গায় আমাদের আবার যেতে হবে। তো সিনেমা, মিউজিক, আর্ট, এগুলো একদম আমাদের মজ্জায় মজ্জায় রয়েছে, এগুলো আমাদের থেকে নেওয়ার নয়, কারণ আমাদের নেচারে ভরপুর রয়েছে। আমাদের এখন শিখতে হবে কন্টেম্পোরারি ইউজটা আমরা কিভাবে করতে পারি, আরও ক্রিয়েটিভ ডিসকাশনস কিভাবে করতে পারি। এবার তাবর তাবর জিনিসপত্র এই দিকের দিকে বেশি মানে একটা দাসত্ব না দেখিয়ে আমরা আমাদের নিজেকে কিভাবে আরও ভালো করে তুলে ধরতে পারি, কারণ আমাদের কাছে উপকরণ রয়েছে, আর কি বললাম, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডসে উই আর টেস্টেড, উই হ্যাভ অলরেডি টেস্টেড অল দিস থিংস অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেড। সব থেকে বড় কথা আবার বলছি, টেস্ট করার কোনো ব্যাপারই নেই, কেন আমরা যে সিমিলারিটিস যত আপনি নিজে বুঝতে পারবেন, যেটা আমি ফার্স্ট বললাম, যত আপনি নিজের লেখা বুঝতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, অ্যাবসলিউট ট্রুথ তার কাছে কাছে যাবেন, বা কসমিক নলেজটাকে আরও রিয়েলাইজ করতে পারবেন, এটা ইনহেরেন্টলি কানেক্টেডই হবে, ওইভাবেই সব কিছু হয়। সেটা বোঝার জন্য আমাদের একটা সাধনার প্রয়োজন হয়। সাধনাটা হতে পারে আপনি সংসারের থেকে করলেন, কিছুদিন সংসারের বাইরে থেকে করলেন, থরৌ যেমন ওয়ার্ল্ডেন যখন লিখেছিল তখন আলাদা চলে গেছিলো, সেটাও এক ধরনের সাধনাই। ইন্ট্রোস্পেকশন করেছে, তারপর নিজের সাথে নিজেটা টাইম কাটিয়েছে, নেচারের সাথে টাইম কাটিয়েছে, সেই ধরনের জিনিস আমাদের বাংলায় প্রচুর আছে, প্রচুর ঘটেছে। তো উই ক্যান ডু আ লট আউট অফ ইট, তাই না? সো হোয়াট ইজ আ বোরিং ন্যারেটিভ? বোরিং ন্যারেটিভ, কেউ আপনি একটা দারুণ স্ক্রিপ্ট কারোর কাছে নিয়ে গেলেন, দারুণ একটা হয়তো স্টোরি আপনার কাছে রইলো, হয়তো একটা ছোট প্রবলেম আপনার রয়ে গেল, আপনি আর্টিকুলেট করতে পারলেন না, কেন সিনেমাটা পুরো ভিজুয়ালি আপনি ভেবে রেখেছেন, হয়তো হয়তো আমি বলছি এখনও হয়তো, অনেকে সেটাও পারে তারপরেও তাকে বোরিং বলা হয়, হয়তো আপনি আর্টিকুলেট করতে পারলেন না, সেইটা সুযোগ নিয়ে আপনাকে বলে দেওয়া হলো কি সিনেমাটা হয়তো বোরিং, তার কারণ সেই পট্টি বেঁধে বসে রয়েছে।
বা অন্য কোনো ব্যারিয়ার্স আছে বা বায়াসেস আছে যার জন্য তাকে বলতে হবে যে সিনেমাটা বাজে, বললে সে যেন একটু উপরে উঠে গেল। এইরকম জিনিসপত্র আজকাল খুব হচ্ছে, এগুলোকে বেশি পাত্তা দেবেন না। সিনেমাটা এই যে ন্যারেটিভটা বোরিং কি ইন্টারেস্টিং সেটা সব থেকে বোঝার ক্ষমতা আপনার। তার জন্য ভালো ভালো সিনেমা দেখুন, ওয়ার্ল্ড ক্লাস সিনেমা দেখুন, দারুণ দারুণ মিউজিক শুনুন, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইস্টার্ন ক্লাসিক্যাল, ইন এনি জনরা মিউজিক শুনুন, সিনেমা দেখুন, সাহিত্য পড়ুন, বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন। তাহলে আপনার থেকে ভালো ডিসিশন কেউ নিতে পারবে না, কেন গল্পটা আপনার লেখা, ইয়োর লেবার অফ লাভ। সো হাউ ডু ইউ ডিফাইন বোরিং, সেটার পার্সপেক্টিভস থাকে, কিন্তু ওই বায়াসটাকে মাথায় রেখে বোরিংটাকে নেবেন। কেউ যদি আপনাকে বোরিং বলে দেয় বা রিজেকশনটা দিয়ে দেয়, বায়াসটাকে একবার ভেবে দেখবেন। ওটাকে ছেড়ে দিয়ে যদি ভেবে বসে পড়েন, তাহলে হয়তো ইউ আর লুজিং আউট ইন ইউর স্টোরি। এটা একটা ব্যাপার। হু টেলস ইউ দ্যাট, দ্যাট ইজ এ বিগ ডিল। কে আপনাকে বলছে, সেই জন্য একটু রিসার্চটাও প্রয়োজন যে কে আপনাকে বলছে। হোয়াট ইজ হিজ অর হাউ আউটলুক অফ লাইফ, সেই যা এতক্ষণ বললাম তার যে পার্সপেক্টিভ, প্যারাডাইম বা আউটলুক অফ লাইফ, সেটা হয় অন লাইফ, সেটা হয়তো আপনার সাথে ম্যাচ করছে না। তার আউটলুক অন লাইফ হয়তো ম্যাচ করছে না আপনার সাথে, কিন্তু সেই যদি রিয়েলি একজন গ্রেট হিউম্যান বিইং হয় বা ভালো একজন মানুষ হয়, তাহলে সে চেষ্টা করবে হয়তো কিছুটা আমি বুঝতে পারছি, আই ক্যান ট্রাস্ট ইউ উইথ দ্যাট প্রসেস, মেবি ইন দ্য ক্রিয়েটিভ ওয়ে আই ক্যান গাইড ইউ অলসো, মেবি আই ক্যানট মেক দ্য মুভি বাট মেবি ইউ ক্যান মেক দ্য মুভি, সো আই ক্যান হেল্প ইউ আউট ইন এ ক্রিয়েটিভ ওয়ে। সেখানে যদি হয় তাহলে আমরা কিন্তু সেটাও করতে পারি। আউটলুক অন লাইফ হয়তো ম্যাচ করলো না, আমরা ডিফারেন্সেসটাকে রেসপেক্ট করলাম, করে আপনি বানান, আমি হয়তো হেল্প করলাম ইন এনি ওয়ে। এই ধরনের প্রসেসগুলো থেকে থাকে একটা সিনেমা বানানোতে। কিন্তু তাতে সবার আগে যেটা দরকার, ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউর স্টোরি, ওয়েদার ইউ আর রাইটিং অর ডিরেক্টিং, ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট দ্যাট আই এম মেকিং ইট উইথ মাই এন্টায়ার প্যাশন, enthusiasm, and I know how to make it happen. সেইটা যদি আপনি দেখাতে পারেন, আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য ফার্স্ট স্টেপ টু ডু। অনেকে তারপরেও আপনাকে ক্রিটিসাইজ করবে, বোরিং বলবে, সেটা ওই বায়াসের মধ্যে ফেলে দেবেন, ওটাকে আর পাত্তা দেবেন না একদম, দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ইজি এক্সপিরিয়েন্স ইনাফ টু কমেন্ট অন দিস, এক্সপিরিয়েন্স, এইটা আমার খুব বলার দরকার। কেন এই যে জিনিসগুলো আমি বলছি এখানে, দিস ইজ নট অনলি ফর লেখালেখি, দিস ইজ নট অনলি ফর রাইটিং, দিস ইজ অলসো ফর মেনি আদার থিংস ইন লাইফ। আমাদের এডুকেশন, অন্য এডুকেশনে কী হচ্ছে, ওয়ার্ক ফিল্ডে কী হচ্ছে, প্রফেশনাল, পার্সোনাল, সোশ্যাল লাইফ, সব জায়গাতে আমরা এগুলো কাজে লাগাতে পারি। হয়তো একজন আপনার রিলেশনশিপ নিয়ে একটা কমেন্ট করে দিল, ইজি এক্সপিরিয়েন্স এনাফ। একটা সিনেমার কাজ নিয়ে করে দেওয়া হলো, এক্সপিরিয়েন্স এনাফ। যেটা আমরা ভুল করে ফেলি, ইন্ডিয়ান কালচারের সাথে কোথায় এটা ডিফারেন্ট, ইন্ডিয়ান কালচারে যেটা শেখায় উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম, কম বয়সে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি। আমাদের মুনি ঋষিরা সাধনা করে সেটাই আগে করে এসছে। তো সেইটা আমাদের বাই নেচার, আমাদের ইন্ডিজিনাস কালচার, আমাদের সবার ইন্ডিয়ানদের মধ্যে ওটা রয়েছে, থাকা উচিত, আমাদের নেচারেও ভরপুর রয়েছে। সেখান থেকে যখন একটা কালচার চলে আসছে যেখানে তোমার এজ আমার থেকে বেশি বলে আমি তোমার থেকে বেশি বুঝবো, তোমার এজ আমার থেকে কম বললে তোমাকে ছোট থাকতে হবে, এই ধরনের মেন্টালিটিগুলো আমাদের ইন্ডিয়ান কালচারে কোনোদিন ছিল না। এগুলো এসছে, ইম্পোর্টেড হয়েছে এই কালচারগুলো। তো যখন সেটা ইম্পোর্টেড হয়েছে, তখন আমাদের সেই ডিফারেন্সিয়েশনটা বোঝাটা খুব দরকার। তার জন্য অ্যাওয়ারনেসটাও বোঝাটা খুব দরকার, যে তুমি ছোট হলে ছোটোর মতো থাকবে, বড় হলে বড়োর মতো থাকবে। যে একটা ইউনিভার্সাল লেভেলে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটাকে বুঝেছে, সে সবসময় রেসপেক্ট করবে যে একজন 50 বছরের লোকেরও একজন 25 বছরের লোকের থেকে কিছু না কিছু শেখার থাকবে। সেই হিউমিলিটি বা ওপেননেসটা থাকাটা খুব প্রয়োজন। তাহলে কি হয়, তার সাথে কাজ করেও ভালো লাগে, তার সাথে তাকে রেসপেক্টও অটোমেটিক্যালি হয়ে যায়, তার পাও ছুতে হয় না, রেসপেক্ট অটোমেটিক্যালি চলে আসে। এগুলো বলছি, এরপরেও অনেকে ভুল করবে, তার কারণ ওদের আর বেশি বোঝাতে যাবেন না, এরা এক্সপ্লেনেশনের যোগ্য নয়। যদি যোগ্যতাটা অর্জন করে তাহলে আপনি এক্সপ্লেন করবেন। ক্যান ইউ অ্যাকসেপ্ট ক্রিটিসিজম ফর ইউর সেলফ, একটা খুব বড় জিনিস। ক্রিটিসিজম এন্ড অ্যাকসেপ্ট করা ইজ আ বিগ ট্রেট, অ্যান্ড ইটস অ্যান অ্যাডোরেবল ট্রেট ফর মেনি পিপল। তার কারণ, যখনই আপনি কোনো আর্টিস্টিক বা পারফরমেন্সের একটা ফিল্ডে রয়েছেন, ক্রিটিসিজম ইজ বাউন্ড টু হ্যাপেন, ওয়েদার ইউ ডু সামথিং অর ইউ ডোন্ট। ক্রিটিসিজম যখন হবে, তখন সেই ক্রিটিসিজমটাকে একটা হেলদি ওয়েতে বা কনস্ট্রাকটিভ ওয়েতে অ্যাকসেপ্ট করা, সেইটা একটা বড় গুণ একজন যে কোনো মানুষের পক্ষে, বা যে কোনো প্রফেশনালের পক্ষে, বা যে কোনো একজন আর্টিস্টের পক্ষে তো বটেই। সেটা পারফরমেন্সেসটা যাতে অ্যাফেক্ট না করে, সেটাকে নিয়েই আমরা কনস্ট্রাকটিভলি তার থেকে শিখে স্টিল উই আর পারফর্মিং। স্পেশালি যারা থিয়েটারে বা অন স্টেজ পারফরমেন্সেস দেয়, তাদের ক্ষেত্রে এটা খুব হয়, কেন অডিয়েন্স একটা এনার্জি দিচ্ছে, তারা একটা এনার্জি দিচ্ছে, উইদাউট গেটিং অ্যাফেক্টেড, বা অ্যাফেক্টেড না হয়ে কীভাবে আমরা পারফরমেন্সটাকে এত মানে ওর মধ্যে ইমার্সড হয়ে যাবো পারফরমেন্সে, যে আমাদের ওইটাই আমাদের মেন প্রায়োরিটি। বাকি কে কী বললো তার দিকে মন নেই, কেন উই আর ফোকাসড অন আওয়ার পারফরমেন্স, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন দ্যাট মোমেন্ট। এইটা বোঝাটা খুব দরকার। এবার ক্রিটিসিজম যখন হচ্ছে, যে কোনো কাজ আপনি করুন বা কাজ না করুন, ক্রিটিসিজম আপনার হবেই। তার থেকে আপনি ভালো একটা কাজ করুন নিজে মন দিয়ে, তার থেকে ক্রিটিসিজমটা সেটার থেকে হোক, সেটা বেটার। অ্যাটলিস্ট আপনি কাজটাও ভালো করে করলেন। যদি আপনি কাজটাও না করেন, ক্রিটিসিজমই হয়ে গেল, দ্যাট ইজ হলো, ভেরি হলো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শ্যালো টু।
তাই না? ওটা নিয়ে কোনো কোনো গুরুত্ব দেওয়ারই দরকার নেই। আপনি নেক্সট কাজটা কীভাবে বেটার করবেন সেই ক্রিটিসিজম থেকে আপনি শিখুন। দ্যাট ইজ দ্য ওয়ে টু লিভ, দ্যাট ইজ দ্য ওয়ে টু মুভ ফরওয়ার্ড ইন লাইফ। সেই জন্য আর ফর ইউরসেলফ যেটা হয়, অনেক সময় আমরা হয়তো অন্যকে ক্রিটিসাইজ করছি, কিন্তু সেই লোকটা যখন আমাদের ক্রিটিসাইজ করতে আসছে, আমরা একটু ব্যারিয়ার নিজেকে একটু জড়িয়ে নিই, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, এরকম ব্যাপার হয়ে যায়। সেটা দেখে আবার অন্যজন দেখ ও কিন্তু ক্রিটিসিজম করতে অ্যাকসেপ্ট করছে না, ওই সেই গ্রুপের মধ্যে ঢুকে আবার সেই ওখানে একটু গসিপ টসিপ করে একটু মাথাটা একটু ঘুরিয়ে দিল, এরকম হয় আর কি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ক্রিটিসিজমটাকে অ্যাকসেপ্ট করতে জানা, কীভাবে আপনি করবেন, কতটুকু সেটা থেকে নেবেন, এইটা খুব শেখার জিনিস। এইটাই হয়তো এক্সপিরিয়েন্সের একটা বড় দাম। মানে আপনি কম বয়সে করুন বা বেশি বয়সে করুন, এইটা শেখাটা একটা বড় জিনিস। আপনাকে ছট করে একটা বললো আপনার ফ্র্যাজাইল ইগো, আপনি একদম লিখে সেন্সিটিভ হয়ে একদম রেগে মেগে উঠলেন, হ্যাঁ 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 করতে আরম্ভ করলেন, আপনার কাজটা কিন্তু অ্যাফেক্টেড হলো, আপনি আপনার ভিশন থেকে সরে গেলেন, আপনার যে গোলটা ছিল সেটা থেকে আপনি সরে গেলেন, তাতে কিন্তু কোনো কাজ হলো না, লাভের লাভ কিছু হলো না। কেন, ওরা কিন্তু এমনিতেও কিছু করতে পারবে না, ওরা যেই জিনিসটা পারে শুধু ক্রিটিসাইজ করতে পারে। দ্যাট ইজ, যদি সেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও করতে পারতো, তাও সে রেসপেক্টের কিছুটা যোগ্য, কেন আপনার প্রতি কেয়ার আছে বলেই সে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা করেছে। আর যে এই বাচালভাবে ক্রিটিসিজম করে, তার ক্রিটিসিজমের গুরুত্ব দিয়ে কোনো লাভ তো নেই, তাই না? সে নিজেই বোঝে না, তারপরে আরও অনেক ব্যাপার আছে, সেই বাচাল ক্রিটিসিজমটা বুঝতে শেখাটা খুব দরকার। জাস্ট বলার জন্য এটা বলে দিল এগুলো। অনেক সময় তারা আবার লুকিয়ে থাকে, মানে এমন একটা বাচাল ক্রিটিসাইজ করছে, বাচাল ভাবে ক্রিটিসাইজ করছে, তারাই আবার লোকের সামনে যখন এলো এমন একটা ভাব দেখালো যেন আপনি ভাবতেই পারলেন না যে সেই বাচাল ক্রিটিসাইজ করে তারা। তো সেটা যেটা হয়, এবার তারা হয়তো হয়তো অনেক সময় স্পোর্টসম্যান স্পিরিট যদি আমি বলি, সেখানে একটা ব্যাপার, তাদের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট নেই, কিন্তু তারা ওইটাকে মার্কেটিং করবে স্পোর্টসম্যান স্পিরিট। সো কোথায় কি হয়, কোন কনটেক্সটে কি দরকার, যারা এগুলো বেসিক এডুকেশনে শেখেনি, তাদের ক্রিটিসিজম নিয়ে আপনি কি করবেন? তাদের বেসিক এডুকেশনেই সেটা নেই। তারা যেসব শিখেছে, তাদের মানে মোটিভ লাইফে পুরো ডিফারেন্ট। সিনেমার মধ্যে কোনো ইন্টারেস্টই নেই, সিনেমার মধ্যে কোনো নলেজ নেই, একটা ক্যারেক্টার বোঝার কোনো ইচ্ছা নেই, একটা বোঝার কোনো ক্ষমতা নেই, খালি এইটা এইটা আমাকে সমাজকে দেখাতে হবে, এই জিনিসটা আমাকে সেজে গুজে থাকতে হবে, এই সাজটা আমাকে করতে হবে, তার জন্য এখানে একটা খাপ, ওখানে একটা খাপ, এখানে সেখানে একটা খাপ, সেই খাপগুলো ওই চাকররা রাইটিং করবে বা অন্য কাউকে পয়সা দিয়ে রাইটিং করিয়ে নেবে, খাপের মধ্যে ঢুকে সেজে বসে থাকবো, সোসাইটি অ্যাপ্রিসিয়েট করবে। কতক্ষণ করবে? নিজের কাছে নিজে লুকিয়ে বেড়াচ্ছে, নিজের কাছে নিজে লুকিয়ে বেড়াচ্ছে, কোন খাপে নিজেকে দেখাবে এই প্রদর্শনটার জন্য পাগল হয়ে গেছে কিছু কিছু লোক সারা জীবনে। যেটা বাইরে যেটা হয় সেই খাপটা থেকে তারা সেটার থেকেও এমব্রেস করতে পারে। একটা জায়গায় গিয়ে যদি সেখানেও অনেক পাগলামো হয়, কেন আর্টিস্টিক লাইফটাই এরকম, কিন্তু তাও তারা জানে যে চ্যানেলাইজ কিভাবে করবে। এখানে সেটাও যখন শেখেনি, ওই ভেতরে ওই লেয়ার্সগুলো জমে জমে একদম পাগলের মতো হয়ে যায়। মানে সবসময় কি একটা দেখাতে হবে, একটা প্যারানয়েডের অ্যাটিটিউড হয়ে গেল, অডিয়েন্সকে কি দেখাবে, প্রদর্শন কি করতে হবে, কে আমাকে খাপ দিবি যেটার মধ্যে সেজে আমি অডিয়েন্সের কাছে গিয়ে এটা সাজবো। এইটা যখন হয়ে যায় তখন উই আর মিসিং আউট দ্যাট বিগার অ্যাসপেক্ট অফ সিনেমা। এবং তারা যখন অন্যকে জ্ঞান দিতে শুরু করে, তারা কি জ্ঞান দেবে আপনি বুঝতেই পারছেন। বিট জ্ঞান হোক, বিট অ্যাডভাইস হোক, বিট আপনার কি বলবো ক্রিটিসিজম হোক, তারা কি দিতে পারে সেটাকে একবার ভেবে দেখেন। সেই অ্যাওয়ারনেসটা খুব দরকার। আমি বলছি বলেই না, আপনারা নিজেরাই বুঝুন সেটা কিভাবে দেখতে হয়, এটা একটা খুব ভালো। তারপরে একটা, ডাজ ইউর রাইটিং সাফার ফর আদার্স ওপিনিয়ন্স, যেটা আমি একটু আগে বললাম, সে কতটা বোঝে আপনি জানেন না, তার জন্য কি আপনার রাইটিংটা সাফার করবে? ইউ আর দ্য ওয়ান টু ডিসাইড। সে বললো বলেই আপনি আর্টিস্টিক ইন্টিগ্রিটির সাথে কম্প্রোমাইজ করে দিলেন, তাহলে সেটা ঠিক হলো না ব্যাপারটা। অর ইট ইজ সামথিং বিউটিফুল ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ দ্য ওয়ার্ল্ড, যেটা আমি শুরুতেই বললাম। সে বললো বলে বা তার ওপিনিয়নের জন্য আপনি আপনার রাইটিংটাকে কম্প্রোমাইজ করে দিলেন, দ্যাট ইজ ওয়ান ওয়ে। আপনি হয়তো পয়সার জন্য, আপনার হয়তো সেই টাইমে পয়সাটা দরকার, আপনি কম্প্রোমাইজ করলে পারফেক্ট, আপনার পার্সোনাল প্রেফারেন্স, কেউ কিছু বলছে না আপনাকে। কিন্তু যেখানে আপনি কম্প্রোমাইজ করতে পারতেন না, সেখানে আপনাকে জোর করে বলা হচ্ছে এইটার জন্য কম্প্রোমাইজ করা, কিন্তু আপনি চাইছেন একটা দারুণ রাইটিং লিখতে, সেখানে তো আপনাকে অ্যাটলিস্ট নিজের স্ট্যান্ডটা নিতেই হবে, যদি আপনার সেটা পয়সাটা মেইন ফ্যাক্টর না হয়। তা না হলে আপনি কখনো কমপ্লেন করতে পারেন না যে আপনার আপনি এই লেখাটা লিখলেন না, তার কারণ আপনি শেয়ার করতে পারলেন না, কেন আপনাকে সেই স্ট্যান্ডটাও নিতে হবে না, সেটাকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে। এটা খুব বড় একটা গুণ একজন যে কোনো মানুষের পক্ষে, এই ধরনের জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে জানা। তো ইট ইজ সামথিং বিউটিফুল ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ দ্য ওয়ার্ল্ড, সো নাথিং এলস ম্যাটার্স। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে স্টোরিটাকে বা ওই যে ক্যারেক্টার্সগুলোকে আপনি লোকের সাথে শেয়ার করবেন, এবং তারা যেটা করছে তারা অন্য একটা মোটিভ নিয়ে করছে, আপনার হয়তো ব্যাপারটা অন্য, আপনি সিনেমাটা ভালোভাবে বলতে চান, আপনি নিজে যে সিনেমাটা বানাচ্ছেন। দেখুন আরেকটা জিনিস যেটা হয়, একটা হয় হচ্ছে আপনি নিজে যে সিনেমাটা বানাচ্ছেন সেটাকে যখন আপনি লোকের জায়গায় লোকের কাছে দিচ্ছেন, আপনার মনে হচ্ছে আমি যদি অডিয়েন্সের ওই সিটে থাকতাম তাহলে আমি কি সিনেমাটা এনজয় করতাম ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। সেরমভাবে যখন আপনি সিনেমা বানাচ্ছেন তখন ইউ আর কেয়ারিং ফর দ্য অডিয়েন্স, সেই সিনেমাটা অটোমেটিক্যালি ভালো হবেই।
যখন আপনি ভাবছেন আমি যেহেতু একজন এই হমুক তমুক কেউকেটা, আমি সবসময় এই এই জিনিসটা সিনেমাটা বানিয়ে যে কোনো একটা কোনো রকমে বানিয়ে আমি ছুড়ে দিলাম অডিয়েন্সের জন্য, ও নিল কি নিল না দরকার নেই, মার্কেটিং করে আমি হিট করিয়ে দেবো। সেইখান থেকে যখন একটা সিনেমা হয় সেটা তো ডিফারেন্সেস থাকবেই। এটা আপনি একজনকে যতই বলুন তার সেই ওই বেসিক জায়গায় গলতি আছে। সেই জন্য প্রত্যেকের পার্সোনাল প্রেফারেন্সেস থাকে, আপনি আপনার সিনেমাটা বা স্টোরিটা কীভাবে ওয়ার্ল্ডের কাছে শেয়ার করবেন, দ্যাট শুড বি ইয়োর ওন গোল। মানে দ্যাট শুড বি ইয়োর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোলস আই উড সে। যে কীভাবে আপনি সেই স্টোরিটাকে শেয়ার করবেন, কীভাবে দারুণ ক্যারেক্টারগুলো যেগুলো আপনি লিখেছেন তাদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, তাদের মধ্যে সে ডায়নামিক্সটা যেটা হচ্ছে, ডায়ালগের ডায়নামিক্স, নন ভার্বাল কমিউনিকেশনের ডায়নামিক্স, সেই যে একটা সিচুয়েশন হচ্ছে, যদি একটা সিনেমায় যদি 3-4টে সিচুয়েশন এরকম থাকে যে দ্যাট মেক্স ইউ রিমেম্বার দ্য সিনেমা ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, সেইটাকে আপনি কীভাবে ইউজ করবেন, সেটাকে আপনি কীভাবে পৃথিবীর কাছে নিয়ে যাবেন, তো সেইগুলো তো খুব ম্যাটার করে, তাই না? আর্ট অফ গিভিং ইম্পর্টেন্স সেখান থেকে আসছে। এতক্ষণ যেটা বললাম, that all boils down to the art of giving importance, the art of saying no, যখন, because it's opportunity cost. ইকোনমিক্সের ভাষায় একটা কথা আছে, অপরচুনিটি কস্ট। ওয়েন ইউ আর সেইং নো টু সামথিং, দেন ইউ আর সেইং ইয়েস টু সামথিং একটা টাইমে, নট নেসেসারিলি, কিন্তু কিছু যদি দুটো অপশন আপনার কাছে থাকে, তাহলে একটাই আপনি নয় নো বলছেন, নয় একটাই আপনি ইয়েস বলছেন, ঠিক আছে? এবার এটাই যদি যে একটা বাইনারি অপশনই থাকে, তাহলে যদি এখানে আপনি নো বলছেন, তার মানে ইয়েস যেটাই আপনি বলতে পারতেন সেটাকে আপনি ছেড়ে ফেললেন, বা সেটাকে আপনি মিস করে গেলেন, সেটা একটা আপনার অপরচুনিটি কস্ট হয়ে গেল, সেটা আপনি পেতে পারতেন, আপনি পেলেন না। এবার হচ্ছে যে আপনি হয়তো এই জিনিসগুলো বলার পরও সেই ভুলটা করে ফেললেন, তো তাহলে কি হলো, এই ভুলটা না করলে আপনি যদি ওই এ নাম্বার কাজটা করতে পারতেন, ধরলাম আমি 1 and 2, ধরলাম আমি এ আর বি বা এক্স অ্যান্ড ওয়াই, লেটস টেক ইট অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই, এক্স নাম্বার যে কাজটা সেই জিনিসটা আপনি করতে পারতেন, আপনি ওয়াই নাম্বার যে কাজটা সেই জিনিসটা আপনি করতে পারলেন না, ওয়াই নাম্বার যে কাজটা আপনি করতে গিয়ে এক্স নাম্বার কাজটা করতে পারলেন না, বা এক্স নাম্বার কাজটা চুজ করতে গিয়ে ওয়াই নাম্বার কাজটা করতে পারলেন না। এবার আপনার যেটা মনে রাখা উচিত সেটা হচ্ছে কি, যে আপনার কাছে এক্সটা প্রেফার্ড না ওয়াইটা প্রেফার্ড, এটা খুব বড় একটা ব্যাপার। আবার মাঝে মাঝে জেড চলে এলো, সেই জেডটা হয়তো ওটার থেকেও বেটার, বা ওটার থেকেও হয়তো লেস, তো সেইটাকে আপনি প্রেফার করবেন কি এই দুটোকে ছেড়ে দিয়ে? এই হচ্ছে এটা ওয়ান অফ দ্য থিংস ইন আর্ট অফ গিভিং ইম্পর্টেন্স। কিন্তু এছাড়া আরও অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু এতক্ষণ যা কিছু বললাম সেটাকে ঘিরে আমি দেখি, তাহলে আপনি কাকে ইম্পর্টেন্স দেবেন? স্টার্টিং উইথ দ্যাট এগেন, যে কেউ আপনাকে ক্রিটিসাইজ করলো, বা কেউ আপনাকে বলে দিল ওটা অমুক, ওটা অমুক, ও অত কিছু জানে না, এত কিছু জানে না, ওকে রিজেক্ট করে দাও, না কিছু বলে দিল, ওটাকেই হয়তো অন্য একটা পোলাইটভাবে বললো, বা একটা সুগার কোটিং করে বললো, বাট আলটিমেটলি এফেক্টটা হয়তো ওটাই রইলো। সেটাকে আপনি কতটা ইম্পর্টেন্স দেবেন, ওটা নিয়েই কি ধরে বসে রইলেন? রিজেকশনের মতো লাইফে হয়তো একটা রিলেশনশিপে আপনার রিজেকশন হয়েছে, সেটা নিয়ে আপনি ধরে বসে রইলেন, নাকি আপনি আরও দেখলেন, অপশনস এক্সপ্লোর করলেন, বা সেইটাকেই নিয়ে অন্যভাবে রইলেন, সেটা থেকে আপনি কিভাবে চ্যানেলাইজ করে একটা ক্রিয়েটিভ আর্টে সেটাকে এক্সপ্রেস করলেন, যেখান থেকে আরও অন্য কেউ, যদি আপনি সারা জীবন সেই রিলেশনশিপটা নিয়ে থেকেও থাকেন, অন্য অডিয়েন্সের সাথে যখন আপনি খুব সুন্দরভাবে সেটাকে শেয়ার করছেন, তারা সেখান থেকে লাভটা পাচ্ছে, দ্যাট ইজ নট এ ব্যাড থিং। তা কোনটাকে আপনি কিভাবে ইম্পর্টেন্স দেবেন, কোন সিচুয়েশনে দেবেন, কোন কনটেক্সটে দেবেন, সেটা খুব দরকারি একটা ব্যাপার। তবে লার্ন টু সে নো ইজ অ্যান আর্ট। আমাদের ইন্ডিয়াতে এখন যেটা শেখানো হচ্ছে, এখন বা শেখানো হচ্ছিল, এখন হয়তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যে নো যখন বলা হয় তার একটা মিনিং আছে, এবং নোটায় যদি হাঁ বলে দেওয়া হয়, মানে নামে হাঁ যদি বলে দেওয়া হয়, এই জিনিসটা যদি শেখানো হয়, সবসময় সেটা হয় না, ওটা সবসময় ডিসগাস্টিং বা ইরিটেটিংও হয়ে যেতে পারে, তখন 2-3টে থাপ্পড় মেরে বোঝাতে হয় যে কখন নোটা নো। সেইটা যদি আপনি শেখেন, তাহলে ওই থাপ্পড়টাকে আপনি এই ক্রিয়েটিভ ফিল্ডেও ইউজ করতে পারেন, যে এইটা আমি নো বলেছি মানে এটা নো, আর এইখানে যখন আমি ইয়েস বলেছি মানে এটা ইয়েস। তাহলে হচ্ছে এই লার্ন টু সে নো, দ্য আর্ট অফ গিভিং ইম্পর্টেন্স। এই জিনিসটা যদি আপনি একটা জিনিস শেখেন, ইউ উইল ডু আ লট মোর ইন ইয়োর লাইফ। ওই জন্য কোনো গণ্ডির মানসিকতা নিয়ে আপনাকে ভাবতে হবে না, নিজে ভেবে দেখুন। ওকে, নাও হোয়াট ইউ ক্যান প্লে উইথ, এটার আগে আমি আরও কয়েকটা জিনিস বলবো, বাট এটা একটু বলে দিই। হোয়াট ইউ ক্যান প্লে উইথ, এটা নিয়ে আমি ডিটেলে আরেকটা সেশন করব এই জিনিসগুলো নিয়ে, বিকজ দ্যাট ডিজার্ভস অ্যানাদার সেশন ইন আ ভেরি হাইলি ক্রিয়েটিভ ম্যানার। মানে we need to talk about all these things and many other things as well, and in a very qualitative discussion, high end qualitative discussion, like with only linguistic zeal or linguistic ingenuity, we can have 2 more sessions. With human predicament we can have 3 more sessions. So this is very vast. আমি জাস্ট একটু বলবো যে লিঙ্গুইস্টিক জিলটা খুব দরকার, যেটা জানা। জিল মানে হচ্ছে আমাদের আগ্রহটা, এই
যে লিঙ্গুইস্টিক জিল, যেটা আমি এতক্ষণ বললাম, সেটাকে যদি আমি ক্রিয়েটিভলি বলি, আমি ক্রিটিসিজম পার্টটা ছেড়ে দিলাম, আমি এবার বলছি লার্ন টু সে, আমি নো বলেছি, তার মানে আমি ইয়েস করেছি একটা জিনিসে, যে জিনিসটা আমার ক্ষেত্রে সুটেবল বা আমার ক্ষেত্রে প্রযোজ্য, বা আমি যেটা বলতে চাই সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করছে। ধরলাম আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল, সেখান থেকে লিঙ্গুইস্টিক জিলটা কী হবে? লিঙ্গুইস্টিক জিল সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, আমার যে আগ্রহটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করা, সেটাকে ইউজ করে আমি ন্যারেটিভটা বলছি, বা ক্যারেক্টার বা ডায়ালগ, যেটা এতক্ষণ বললাম ডেপিক করছি। লিঙ্গুইস্টিক ইঞ্জিনিউইটি, আপনার নিজের কি ইঞ্জিনিউইটি আছে সেই লিঙ্গুইস্টিকে, আপনি ওয়ার্ল্ডের লিটারেচারে কি কন্ট্রিবিউট করছেন, বা সেই সিনেমার যে লিটারেচার সেখানে কি কন্ট্রিবিউট করছেন, বি ইট ইন নন ফিকশন, বি ইট ফিকশন, বি ইট ইন এনি আদার মিডিয়া, সেখানে লিঙ্গুইস্টিক ইঞ্জিনিউইটি আপনার কি আছে। এটা আরও বড় ডিসকাশন, আমি পরে যখন এটা নিয়ে বলবো, শুধু এইটা নিয়ে আমরা দুটো সেশন করে দেবো, এগুলো বলবো সব। হিউম্যান প্রেডিকামেন্ট, যে নিয়ে আমরা এত কিছু কথা বলছি, যে ইউনিভার্সাল হিউম্যানিটির যে অ্যাপিলটা নিয়ে এত কথা বলছি, হিউম্যান প্রেডিকামেন্ট, দ্য ভেরি বেসিক থিং টু স্টার্ট উইথ, সেখানেই যখন এই গণ্ডিতে চোখ বেঁধে আমরা বসে রয়েছি, তখন এইগুলো নিয়ে আমরা ভাববোই না, কেন হিউম্যান প্রেডিকামেন্ট আমরা ভাবছি না, আমরা শুধু ভাবছি নিজেদের স্বার্থ। তো সেখানে একটা বড় কিছু আমরা মিস করে ফেলছি। নেক্সট হচ্ছে ইমেজারি, ইভোকিং ইমেজারি, ট্রান্সলিউসেন্ট ইমেজারি। মানে কি হচ্ছে, ট্রান্সলিউসেন্ট ইমেজারি কখন হবে, বা ইমেজারি ইভোকিং কখন হবে? আজকে এটা কিন্তু প্রোজ বলে কথা নয়। ইমেজারিটা ইভোক হচ্ছে কেন, আমাদের যখন একটা ফ্ল্যাট পেপার আছে, বা একটা যদি আমাদের একটা ফাইল বলি, ডিজিটাল ফাইল, সেখানে আমাদের কি আছে, একটা রেখারে, একটা লিটারেচারে ফিউ ওয়ার্ডস অর্গানাইজড ইন এ ডিফারেন্ট ওয়ে। এবার আমাদের ওয়ার্ড স্মিথ বলছি, বা আমাদের যে কেউ সেই ওয়ার্ডগুলো লিখছে কিনা, সেই ওয়ার্ডগুলোকে অর্গানাইজ করা হয়েছে এমনভাবে যে সেটার মধ্যে একটা মিনিং পাচ্ছে। তো সেটার মধ্যে কী হচ্ছে, ইমেজারি ইভোক হচ্ছে। আমরা যখন পোয়েট্রি লিখছি সেটার একটা ইমেজারি ইভোক হচ্ছে, তারপরে যখন প্রোজ লিখছি সেটার একটা ইমেজারি ইভোক হচ্ছে। হতে পারে আমরা পোয়েট্রিতে হয়তো অ্যাবস্ট্রাকশনটা একটু বেশি ইউজ করলাম, প্রোজের ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন থেকে হয়তো একটু কংক্রিটের দিকে বেশি এলাম, আবার অ্যাবস্ট্রাকশনটাকে একটা অন্য কনটেক্সটে ইউজ করলাম, হয়তো কোথাও এটাও আছে কোথাও ওটাও আছে, কিন্তু কোন জায়গায় কোনটা ইউজ করবো, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে ইভোক করছে একটা ইমেজারি। মানে কি হচ্ছে, ওই ওয়ার্ড দিয়ে উই ক্যান ইভোক দ্য ইমেজারি, বা ওয়ার্ডের যে সাউন্ড হচ্ছে ওনোমোটোপিয়া যেটাকে আমরা বলছি, সেইটা দিয়ে আমরা একটা ইভোক হচ্ছে ইমেজারি। তো এরকম প্রচুর আছে, আপনারা যারা প্রথম এপিসোডটা দেখেননি তারা একবার দেখে নেবেন, যেখানে আমরা ফিগার্স অফ স্পিচ নিয়ে কথা বলছি, ওখান থেকে দেখে বুঝতে পারবেন যে কোন ফিগার্স অফ স্পিচ কীভাবে ইউজ করে আমরা ইমেজারিকে এভোক করতে পারি। কন্ট্রাস্ট আছে, সিমিলারিটিস আছে, এরকম কিছু জিনিস করে আমরা অনেক কিছু করতে পারি। অ্যানালজি, মেটাফোর, এগুলো কী কী ডিফারেন্সেস আছে ওগুলো আমরা ওখানে ইউজ করতে পারি। ফ্রিডম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন, যখন আমরা ক্রিয়েটিভ এক্সপ্রেশনটা করছি, তখন ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন, আমাদের নিজের যে লাইফের প্যারাডাইম বা পার্সপেক্টিভটাকে আমাদের নিজেদের ধরনে আমরা লিখছি। তো সেই জিনিসটা ওয়ার্ল্ডের সাথে শেয়ার করা, ইট শুড বি আ জয় টু শেয়ার উইথ দ্য ওয়ার্ল্ড। আমরা প্রচুর ভুল করে থাকি, আমি নিজেও এই ভুলটা করেছি, অনেকেই এই ভুলটা করে থাকে, তাদেরও দেখেছি, যে আমরা নিজেরা লিখে নিজেদের ডায়েরিতে বন্ধ করে রেখে দিচ্ছি, বা নিজেদের কাছে রেখে দিচ্ছি, সেটা আমরা ওয়ার্ল্ডের কাছে হয়তো শেয়ার করছি না। বাট দ্যাট ইজ সাচ এ বিউটিফুল থিং টু শেয়ার উইথ দ্য ওয়ার্ল্ড। কেন এই ওয়ার্ল্ডের থেকে আমরা যে এনার্জিটা পাচ্ছি বা যে ফিডব্যাকটা পাচ্ছি, সেটাও হয়তো আমাদের মোটিভেট করছে। বি ইট এ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, বি ইট নেগেটিভ ক্রিটিসিজম, বি ইট সামথিং ভেরি লাইক গ্রেট অ্যাডভাইস অন রাইটিং, অর মেবি দ্য ক্রাফট অর দ্য আর্ট, অন দ্য ক্রাফট অর দ্য আর্ট, তাহলে সেটা কী হচ্ছে, ইন বোথ ওয়ে উই আর গেটিং নারিশড অর এনরিচড উইথ সামথিং ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড অর ফ্রম দ্য অডিয়েন্স। তো সেইটাকেও আমরা পুরোপুরি মিস করলে আমরা মনে হবে সেখানেও জীবনের একটা পার্টকে আমরা মিস করব। তো সেই জিনিসটার ক্ষেত্রে আমাদের শেয়ার করাটাও খুব দরকার। আবার কোন জিনিসটা কখন শেয়ার করা সেটা শেখাটাও একটা আর্ট, ওই লার্ন টু সে নো, ওখানে একটা বড় কাজ আছে, বোঝাটা খুব দরকার। তারপর অ্যাওয়ারনেস অফ টাইম, যখন আমরা জার্নালিজম করি, জার্নালিজমের সাথে রাইটিংয়ের একটা খুব সুন্দর সিমিলারিটি আছে। তো যখন আমরা জার্নালিজম করছি তখন একটা বড় কাজ যেটা হয়, অ্যাওয়ারনেস অফ টাইম, অ্যান্ড টু ক্যাপচার দ্যাট টাইম, দ্যাট মোমেন্টটাকে, সেটা হতে পারে ফটো জার্নালিজম হচ্ছে, বা সেটা হতে পারে ওয়ার্ডের আমরা করছি, নন ফিকশন হতে পারে, ফিকশন হতে পারে, সেই সেই টাইমটাকে ক্যাপচার করা, এটা একটা ইটস আ বিগ পার্ট ইন জার্নালিজম। তো সেটাকে যখন আমরা ফিকশনে করছি, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা ফিকশনে একটা লিটারেচারও তৈরি করতে পারি, বা পোয়েট্রিও করতে পারি। হয়তো এই টাইমে আমার এই রিলেশনশিপটা চলছে, আমি হয়তো এই গার্লফ্রেন্ডের সাথে আছি, বা এই একটা সম্পর্কে আছি, সেটা নিয়ে আমি একটা গান লিখলাম। বা হয়তো 6টা সম্পর্ক রইলো, 6টা সম্পর্কের জন্য আমি 6টা গান লিখলাম, বা 12টা গান লিখলাম, বা 18টা গান লিখলাম, বা 24টা গান লিখলাম, বা তারও বেশি। তো সেটা যখন আমি করলাম, সেই অ্যাওয়ারনেস অফ টাইম, অ্যাওয়ারনেস অফ দ্যাট মোমেন্ট, অ্যাওয়ারনেস অফ দ্যাট রিলেশনশিপ, সেটা যখন আমরা উপভোগ করছি, সেটাকে ক্রিয়েটিভলি চ্যানেলাইজ করে, এক্সপ্রেস করে একটা ক্রিয়েটিভ আর্টওয়ার্ক তৈরি করছি। হোয়াট ক্যান বি মোর দ্যান দ্যাট? আজকে যারা আর্টিস্টরা গান লিখেছেন, যাদের আমরা শুনে বিখ্যাত, আমরা নিজেরাও করেছি লাইফে। তো এইটাই তো আমাদের প্রসেসটা থেকে থাকে,
সেইখান থেকে যে আপনাকে এসে উল্টোপাল্টা ক্রিটিসাইজ করছে, ভুলভাল বোঝাতে আসছে, তাকে সেরকমভাবেই ট্রিট করবেন, বিকজ হি অর শি হ্যাজন্ট আর্নড ইট। আর্ন করেনি, তারপরে আবার শুধু এই বাচাল ক্রিটিসিজম করতে থাকে, তখন কি হচ্ছে, তারা আপনাকে ইনসাল্ট করছে, ক্রিয়েটিভিটিটাকে ইনসাল্ট করছে, আপনার ক্রিয়েটিভ আর্টওয়ার্ককে ইনসাল্ট করছে, বিগার হিউম্যানিটিকে ইনসাল্ট করছে। সো দ্যাটস এ গ্রেটার প্রাইস টু পে, আই থিঙ্ক। অ্যাওয়ারনেস অফ হিউম্যান কন্ডিশন অ্যান্ড ডিগনিটি। হিউম্যান কন্ডিশন অ্যান্ড ডিগনিটিতে কী হচ্ছে, সেই আবার বললাম হিউম্যান প্রেডিকামেন্ট থেকেই আমরা এখান থেকে অনেক কিছু পেতে পারি। এবার হিউম্যান কন্ডিশনের অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অফ টাইম যেটা হচ্ছে, ঠিক তেমনইভাবে হিউম্যান কন্ডিশনের অ্যাওয়ারনেস। আজকে যখন সত্যজিৎ রায় পথের পাঁচালী বলছেন, তখন হিউম্যান কন্ডিশনটাকেই কিন্তু আমরা খুব ভরপুরভাবে সেই গল্পের মধ্যে পাচ্ছি। সেটার যে অ্যাওয়ারনেসটা তার ছিল বলেই তিনি গল্পেও লিখতে, এই স্টোরিতে, স্ক্রিন প্লেতে লিখতে পেরেছেন, বিভূতিভূষণ গল্পতে নভেলটায় লিখতে পেরেছেন, এবং সেখান থেকে অ্যাডাপ্ট করে যখন সত্যজিৎ রায় স্ক্রিপ্টে লিখেছেন এবং সেটাকে ভিজুয়ালি ট্রান্সলেট করা, তার জন্য সবার মধ্যে যেটা ছিল, উইচ ইজ কমন, অ্যাওয়ারনেস অফ হিউম্যান কন্ডিশন, যার জন্য কি হচ্ছে, অডিয়েন্সের কাছেও সেটা কমিউনিকেট হয়েছে হিউম্যান কন্ডিশনটা। সত্যজিৎ রায় আজকে কেন এর এত প্রসিদ্ধ হলেন, তার কারণ তিনি ভেরি ডিগনিটি নিয়ে সেই হিউম্যান কন্ডিশনটাকে দেখিয়েছেন। ও গরিব, ওকে বের করে দে, ও গরিব, ওকে ফেলে দে, এই জিনিসটা কিন্তু তার মধ্যে ছিল না। তিনি পথের পাঁচালী যখন সেই অ্যাওয়ারনেস অফ হিউম্যান কন্ডিশনটাও ডিপিক্ট করছেন, এবং ঋত্বিক ঘটকও আমি বলবো, তিনি কিন্তু ডিগনিটি নিয়ে সেই ক্যারেক্টার্সগুলোকে রিপ্রেজেন্ট করেছেন, যার জন্য হিউম্যান কন্ডিশনটা খুব ডিগনিটি নিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে। তিনি কম্প্রোমাইজ করেননি সেই জায়গাটায়, যার জন্য অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, বা যে কোনো ভালো মানুষ অ্যাকসেপ্ট করবে। এখন তুমি যদি গণ্ডিতে চোখ বেঁধে বসে থাকো, বলে দিলে ওটা বাজে, তাহলে তোমার জন্য তো ওয়ার্ল্ডের মতবাদ ওরমভাবে হয়ে যায় না। কেউ সেটাও চেঞ্জ করার চেষ্টা করতে পারে, কেন আমি পারলাম না যাতে ওয়ার্ল্ডের মতবাদ চেঞ্জ হয়, এরকম লোকজনও কিছু কিছু আছে। আমি পারলাম না, একটা রিলেশনশিপ থেকে দেখুন আপনি, ম্যাক্রোকসম বা মাইক্রোকসম দেখতে গেলে, এই রিলেশনশিপে আমি ওকে চেঞ্জ করতে চাই, ওকে আমি চেঞ্জ করতে পারলাম না, মানে যেহেতু ওকে চেঞ্জ করতে পারলাম না, তাই ওকে একটু নিচে নামিয়ে দিই, যাতে ওর সাথে একটু রিলেশনশিপটা করতে পারি। এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা থাকে, এগুলো সামহাও ইন্টার রিলেটেড থাকে আর কি, কেন ওই অ্যাটিটিউড বা ক্যারেক্টারটাই আছে। তারপর ইম্পালস ড্রিভেন, কোনো ক্যারেক্টারের কোনো বেস নেই, মানে আজকে ইম্পালস হচ্ছে এটা করছে, কালকে আরেকজন বললো এটা করছে, তারপর কি করে আরও অনেক কিছু লাইফস্টাইল আছে যেটার জন্য ইম্পালসগুলো আরও স্ট্রং হয়ে যায়। মানে আজকে আপনি হাসালেন, আজকে হাসতে শুরু করলো, কালকে আপনি কাঁদালেন, কালকে কাঁদতে শুরু করলো। কনস্ট্যান্টলি ডিপেন্ডেন্ট অন আউটসাইড ভ্যালিডেশন, মানে নিজের কোনো ব্যাপারই নেই, কোনো সত্তাই নেই, আর্টিস্টিক সত্তা নেই, মানুষের হিসাবে পার্সোনালিটির কোনো সত্তা নেই, তাহলে লেখায় সেটা আসবে কি করে? This is the problem we are facing now in this contemporary cinema, এবং আমি এখানে I am giving a lot of solutions. If you can imply, I will show you how to imply also. যদি implement করার জন্য কি আছে, how to implement, I will show you how to implement. If you can implement in a proper manner, then you will get to know about all these things more. আবার এইগুলো নিয়ে কাউকে আপনি এক্সপ্লেন করতে গেলেন, দুদিন পরে সেই ঘুরে ফিরে আবার সেই বাচাল ক্রিটিসিজমে চলে এলো। These things will happen. You have to understand that these things will happen, because these has been happening for a long time. So you have to accept that. But you don't have to compromise. You understand, you get the solution, you don't have to compromise. So you take the stand, maybe other people will learn from you, how you are writing, how you are expressing your characters, they will get to know about it. যেভাবে আমরা আগের লোকেদের থেকে ইন্সপায়ার্ড হয়েছি, এভাবেই তো হয়ে থাকে। সেন্সুয়ালিটি, সেক্সুয়ালিটি নিয়ে আমি একটা খুব সুন্দর জিনিস বলছি, সেখানে সেন্সুয়ালিটি নিয়ে বলবো, সেক্সুয়ালিটি নিয়ে বলবো, ক্রিয়েটিভিটির সাথে তার সম্পর্ক, এগুলো সব নিয়ে বলবো। কিন্তু সেন্সুয়ালিটি, সেক্সুয়ালিটির মধ্যে যে একটা ইনহেরেন্ট কমিউনিকেশন আছে, যেটা আমাদের ইন্ডিজিনাস কালচার বা কামাসূত্র আমাদের বারবার শিখিয়েছে, যেটা থেকে আমরা সারা পৃথিবীকে শেখাতে পারি, সেই জিনিসটা আজকে কোথাও যেন একটু হারিয়ে গেছে। মানে দুই একজন যারা আমাদের ইন্ডিজিনাস কালচারটাকে রিয়েলি ভালোবাসে, দে ক্যান কানেক্ট টু ইট। But actual thing is, if you understand sensuality, but sexuality and creativity, how it fits together, a very coherent approach, then you can channelize that in your writing as well. এটা জানাটা খুব দরকার। এস্থেটিক্স, এস্থেটিক্সটা কী হয়, ওই নকলের যারা কালচার, তারা হচ্ছে এস্থেটিক্সটা পছন্দ করলো, অমুকটা ভালো বলে, অমুকটা অ্যাকসেপ্টেড বলে, আমার এস্থেটিক্সটা ওরকম করতে হবে, এটা একরকম। আরেকটা হচ্ছে ইউ ডেভেলপ ইউর ওন এস্থেটিক্স, ইউ আন্ডারস্ট্যান্ড ইউর কালচার। আজকে বাংলার কালচারের একটা ইন্ডিজিনিয়াস এস্থেটিক্স আছে। নাও ইট ইজ আ স্যাড থিং দ্যাট আজকালকার যারা আছে, বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা যারা মানে ডায়াসপোরাতে চলে গেলে তারা রিলেট করতে বেশি পারে, কেন বাইরে থেকে দেখে বেশি বুঝতে পারে যে কী ছিল বা কী আমরা চাইছি, কেন অন্য ক্যারিয়ারের সাথে কেন কম্প্রোমাইজ করবে, সেই জন্য ডায়াসপোরা খুব ভালোভাবে এটাকে বুঝতে পারে। কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে, আজকে আমাদের ইন্ডিজিনাস কিছু ব্যাপার আছে, কালচারাল কিছু এস্থেটিক্স আছে, উই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্যাট, আদারওয়াইজ সিভিলাইজেশন উইল ডাই। তো সেখানে আমাদের প্রথমে যেটা এডুকেশনের একটা পার্ট করতে হবে, যে আমাদের বাংলার এস্থেটিক্সটা কী, আমাদের ইন্ডিজিনাস এস্থেটিক্সটা কী, হাউ ইট ফিটস ইন দ্যাট এন্টায়ার ওয়ার্ল্ড এরিনা।
সেটার সাথে ইনহেরেন্ট যে কমিউনিকেশনটা, কোহেরেন্ট কমিউনিকেশনটা কীভাবে হচ্ছে, এটা আমাদের এডুকেট করতে হবে লোকজনকে, কেন তারা নেচারে চারপাশে সবসময় দেখছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যে তৈরি করেছেন শান্তিনিকেতন, সেটার উদ্দেশ্য ছিল, ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াজ দিস, যাতে লোকে এটা শেখে, নেচারের সাথে কানেকশনটা শেখে, কীভাবে এইগুলো ক্রিয়েটিভিটি থেকে ইমপ্লিমেন্ট করতে পারে। আজকে এত ঝগড়াঝাটি এসব কিছু হতোই না যদি এইগুলো লোককে শেখানো হতো। সেই শেখানোর জন্য টিচার কই? টিচার যারা আছে তারাও বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে অনেক সময়, কেন তারাও এটা দেখতে পাচ্ছে ক্রিটিসিজমের একটা বড় সুযোগ এসে যাচ্ছে। তো এই ক্রিটিসিজমগুলোকে আমাদের কনস্ট্রাকটিভলি নিতে হবে। আমাদের শিখতে হবে যে এইগুলোকে তারা যে ভিশনটা নিয়ে তৈরি করেছিল, তারা একটু অন্যভাবেই ভেবেছিল, আমাদের থেকে অনেক এগিয়ে ছিল, মানে ওই সব লোকেদের থেকে অনেক এগিয়ে ছিল। এবং যখন আমরা সেই লেভেলে ভাবছি, তারা তখন ভাবছে যে এই যেহেতু সাকসেস পায়নি, বা এই যেহেতু এই জিনিসটা পায়নি, এই যেহেতু ওই জিনিসটা পায়নি, তাহলে এ হয়তো ভুল বলছে। মূল্যবোধ সমাজে শেখানোটা খুব দরকার। আজকে মূল্যবোধটা সমাজ থেকে হারাতে বসেছে, তার কারণে মার্কেটিং, একটা শ্যালো মার্কেটিং, একটা ফেক মার্কেটিংয়ের কালচার চলে এসছে, যেখানে আমরা জিনিসটাকে না বুঝে শুধু ট্যাগলাইনের ওপরে বিশ্বাস করে দিলাম, কীভাবে বেচবো, কী ওয়ার্ডটা ইউজ করবো, এইসবের ওপরে করতে করতে এমন হয়েছে যেটা ডেপথ অফ দিস কালচারাল অ্যাস্থেটিক্স যেটা বাংলার ছিল, বাংলার বেসিক ব্যাপার, সেই জিনিসটা আস্তে আস্তে কমে গেছে। নাও ইটস দ্য টাইম উই নিড টু ফোকাস অন অল দিস থিংস। এবং এই টাইমটাই আমাদের যেটা দেখতে হবে, কীভাবে সেটাকে আমরা আর্ট ওয়ার্কে ইউজ করতে পারি, লিটারেচারে, থিয়েটারে, পারফরমেন্সেসে, সিনেমাটোগ্রাফিতে আমি বলবো না, বাংলা থেকে অনেক ভালো ভালো সিনেমাটোগ্রাফার বেরিয়েছেন এবং তাদের লাইট নিয়ে তারা দারুণ দারুণ কাজ করছেন। তার কারণ তাদের সেই সাহিত্যের যে ইন্ডিজিনিয়াস যে ফিলিংটা ওদের রপ্ত করা আছে, মানে সেটা কোথাও না কোথাও তাদের ভেতরে রয়ে গেছে। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন আ ওয়ে টু এক্সপ্রেস দ্যাট, যেটা হয়ে থাকে সবার ক্ষেত্রেই তাই, যদি আমি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডসে বলি। তো সেখান থেকে আমাদের যেটা এখন করতে হবে, লেখাটাকে ইমপ্রুভ করতে হবে, কনটেক্সটটাকে বুঝতে হবে, সাবটেক্সটটাকে বুঝতে হবে। সেখানে আমরা বাংলা সাহিত্য থেকে খুব পেতে পারি, এবং বাংলা সাহিত্য থেকে সবাই সমৃদ্ধ হতে পারে। একজন ডিরেক্টর হতে পারে, একজন অ্যাক্টর হতে পারে, একজন সিনেমাতে রিলেটেড যে কেউ হতে পারে, আর লেখক তো হতে পারি। সো হোয়াট ক্যান বি বেটার দ্যান দ্যাট? এরকম একটা ব্যাপার। ফিলোসফিটা নিয়ে আমি বহু ডিসকাশন করেছি, আরও প্রচুর ইস্টার্ন ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে ডিসকাস করবো, হিউজ বইতে, এমারসন, তারপর ইমানুয়েল কান্ট, শোপেনহাওয়ার, এগুলো নিয়ে সব আমরা যে ডিসকাশন করবো, তাদের ইন্ডিভিজুয়াল ফিলোসফিস। বাট দ্য থিং উইচ উই আর ডিসকাসিং হিয়ার ইজ সেই ফিলোসফি, এস্থেটিক্স, সেন্সুয়ালিটি, এগুলোতে লেখাতে আমরা কীভাবে ইউজ করবো। দ্যাট টেক্স এক্সপিরিয়েন্স, দ্যাট টেক্স আ গ্রেট হিউম্যান বিং, দ্যাট টেক্স আ লট অফ প্র্যাকটিস, আই উইল সে। Initially হয়তো আপনার চলে এলে, you are lucky that you got to know about all these things very early in your life, but if you haven't, keep the pursuit going, learn continuously, and people who know it, respect them and learn from them. ওই আমাকে বড় থাকতে হবে, ফ্রেম কন্ট্রোলের একটা ব্যাপার চলে এলো, সেইটা করতে থাকলে ভালো কাজ হয় না, একটা ধরনের লিমিটেড কাজ হয়, সেটাই হয়ে আসছে। আর সেখান থেকে আমরা ক্রিটিসিজম করতে পারি না, কেন আমরাই প্রবলেমের মেন কারণ। সেখান থেকে আমরা সলিউশনের দিকে যেতে পারি না, আমাদের সলিউশনের একটা পার্ট হতে হবে, দেন উই ক্যান টক অ্যাবাউট অল দিস থিংস। ঠিক আছে, একটু হেভি ডিসকাশন হয়ে গেল, বাট উই নিড ইট। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ক্যান ইউ অর উইল ইউ? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড পিপল? Can you understand people? Ask yourself. Can you understand yourself? That is the first question to ask. If you can understand yourself, you can understand people. You can understand humanity. Have you given the time to understand yourself? Have you introspected enough? Have you reflected enough? If you haven't, how can you expect to understand people? আপনি নিজের সাথে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব, কন্টিনিউয়াস একটা কনফ্লিক্টে রয়ে গেছেন, সেটাকে আপনি চেষ্টা করছেন কতক্ষণে ইনসিকিউরিটিটাকে অন্য একজনের উপরে প্রজেক্ট করে দেওয়া। সেখান থেকে আপনি ভালো বুঝবেন কি করে, এমপ্যাথিটা আসবে কি করে? এমপ্যাথি যদি না থাকে, আপনি ক্যারেক্টারটা লিখবেন কি করে, ওয়েদার ইটস গুড অর ব্যাড, সেটা জানাটা খুব প্রয়োজন। অর ইউ হ্যাভ টু লিসেন টু গসিপ অর আদার্স ওপিনিয়ন্স অর ক্রিটিসিজম টু আন্ডারস্ট্যান্ড পিপল। একটা মানুষ যেটা থেকে সম্পর্কও ভেঙে যায়, তার জন্য আমি বলছি সম্পর্কের সাথে আমাদের ক্রিয়েটিভ ফিল্ডটা খুব ভালোভাবে যায়, কেন সম্পর্কটা যদি আমরা ভালোভাবে লিভ করতে পারি, দেন উই ক্যান মেক পোয়েট্রি আউট অফ ইট, উই ক্যান মেক স্ক্রিপ্টস আউট অফ ইট, উই ক্যান মেক স্টোরিজ আউট অফ ইট। সেটা ভালো খারাপ যাই হোক না কেন, উই ক্যান নন জাজমেন্টালি উই ক্যান মেক সামথিং গুড আউট অফ ইট, ইফ উই আর আর্নেস্ট এনাফ। না হলে কি হচ্ছে, ইফ ইউ লিসেন টু আদার্স গসিপ, আদার্স ওপিনিয়ন্স, ক্রিটিসিজম অর গসিপ, তাহলে আপনি কি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন পিপলে? না, ফার্স্টেই তো একটা ব্যারিয়ার চলে এলো। আপনি দেখছেন এই মানুষটার এতগুলো গুণ আছে, এতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, হয়তো দু তিনটে বাজে জিনিস থাকে, সেটা সব মানুষেরই থাকতে পারে, এরও কিছু বাজে থাকতে পারে, ওরও কিছু বাজে থাকতে পারে। এই লোকটা চাইছে হয়তো আপনার ওই দু তিনটে জিনিস বাজেটাই দেখার, সে আপনাকে গিয়ে উস্কাচ্ছে এই দু তিনটে জিনিস এটা বাজে, তার কারণ তার নিজের স্বার্থ আছে।
সে চাইছে আপনি যাতে ওই লোকটাকে বাজে ভাবুন, আপনি কিন্তু ভাবছেন না। কন্টিনিউয়াসলি সে আপনাকে বলে গেল ওই লোকটা বাজে, ওই লোকটা বাজে, ওই লোকটা বাজে, কি দলবাজি, তেলবাজি, যাতে আপনাকে গ্রুপে টেনে নিতে পারে, আপনাকে একটু স্বার্থের জন্য ইউজ করতে পারে। একদম করবেন না। যদি ওই মানুষটা ভালো হয়, ভালো খারাপ সেটাকে স্ট্রেট ফরওয়ার্ড আপনি বলুন। বা যেখানে যেটা দরকার, প্রফেশনালিজম করতে গেলে কোথায় কোনটা দরকার, পলিটিক্সে কোনটা কেটা দরকার, সেটা জানাটা খুব দরকার। আপনি এখানে পলিটিক্সটা দরকার নেই, এখানে একটা অন্য আর্টিস্টিক পলিটিক্স দরকার, সেখানে আপনি দুমপুরে এসে পলিটিক্সটাকে একটা আর্টের মধ্যে দিয়ে দেবেন, একটা বাজেভাবে একটা ছেড়ে দিলেন, তাহলে সেটা তো হয় না, না? মানে সেখানে ভালো কাজ হয় না। দেন why are you criticizing? You are doing it yourself. So that is the thing. So are you complacent with that? Are you complacent with what? In anything? Are you complacent with what? That is the question you should ask. কি নিয়ে কমপ্লেসেন্ট হচ্ছে, মানে সন্তুষ্টিটা কিসে আসছে? পারফরমেন্স করে ফেলেছেন সারা জীবনের মতো পারফরমেন্স। তাবর তাবর ফিল্ম মেকাররা যারা সারা পৃথিবীর যাদের থেকে উদ্বুদ্ধ, তারা স্টেজে উঠে বলছে যে আমি এখনো সিনেমার কিছু শিখিনি। আপনি সব শিখে ফেলেছেন। That attitude tells a lot about yourself. That mindset tells a lot about your craft and art. People cannot like you. There is a reason behind that. তো সেটা যেটা হচ্ছে, যখন যেটা বোঝার জন্য আপনাদের যেটা বুঝতে হবে, যে যে লোকটা সারা জীবন সিনেমা নিয়ে চর্চা করেছে, সারা জীবন মানে বলছি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, ফ্যামিলি বসে আছে কিন্তু তিনি আলাদাভাবে সিনেমার কথা ভেবে যাচ্ছেন, ফ্যামিলি বসে আছে কোনো ইসেতে অনুষ্ঠানে যাচ্ছেন না, সারাক্ষণ সিনেমা নিয়ে ভেবে আছেন, সেই লোকগুলো সারা জীবন দিয়ে দিচ্ছেন সিনেমায়, মানে সিনেমা ইজ এভরিথিং টু দেম। তারা আজকে সিনেমা করার পর, এত সিনেমা, দারুণ দারুণ সিনেমা যেটা থেকে সারা পৃথিবী উদ্বুদ্ধ, করার পর বলছে আই ডোন্ট থিঙ্ক উই আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিং এনাফ, আই ডোন্ট থিঙ্ক উই আন্ডারস্ট্যান্ড স্টোরি টেলিং এনাফ। তার মানে দের ইজ এ রিজন বিহাইন্ড দ্যাট। দিস ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস. We are learning about humanity, we are learning about how to depict humanity in a different way. So all these things are happening. We need to understand, we need to be open to all these things, we need to learn all these things continuously. আজকে এইভাবে সিনেমাটাকে বানিয়েছিলাম, কালকে ওইভাবে বানাতে পারি, তার একটা সুযোগ আছে, তার একটা এক্সপেরিমেন্টেশনের জায়গা আছে। সেই জায়গাটাই যদি আমরা আগের থেকে রিজেক্ট করে দিই, তাহলে আমরা বানাবো কি করে ডিফারেন্ট একটা সিনেমা? এখানে ওই যে বাচাল ক্রিটিসিজমের একটা ব্যাপারটা আবার চলে আসে, ওই জন্য সেটা বোঝাটা খুব দরকার। ঠিক আছে? ওই জন্য এক্সপিরিয়েন্সের কথাও বলছি, ওটাও ম্যাটার করে, যে বয়স হলেই যে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে এটা ম্যাটার করে না। ওই জন্য ওয়ার্ল্ড ক্লাস সিনেমা দেখুন, সিনেমা বুঝতে শিখুন, অ্যাপ্রিসিয়েট করতে শিখুন, মানুষের সম্পর্ক অ্যাপ্রিসিয়েট করতে শিখুন, মানুষের ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপালসকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন, তাহলে দেখবেন সিনেমা লেখা যে কোনো কিছু আপনি করুন না কেন, দ্যাট উইল বি in a much grandiose manner or in a much better manner. Grandiose is the term in terms of humanity, not in terms of Jolush. Grandiosity of humanity. It's a big term. You can use it. So, are you missing something in that relationship? যেটা বললাম, যে এত একটা দারুণ জিনিস আপনাকে দেওয়া হচ্ছে, সমুদ্রের মতো একটা ইনফাইনাইট একটা জিনিস, বা একটা দারুণ একটা আনকন্ডিশনাল লাভ আপনাকে দেওয়া হচ্ছে, সেইটাকে আপনি বুঝতে না পেরে ইউ আর মিসিং সামথিং আউট অফ দিস রিলেশনশিপ। ইউ আর জাস্ট লুকিং ইট অ্যাট থ্রু আ ফিল্টার, দ্য ফিল্টার উইচ ইউ ওয়ান্ট টু হ্যাভ, একটা দ্য ফিল্টার উইচ ইউ ওয়ান্ট টু চুজ। সেই ফিল্টার নিয়ে যখন আপনি দেখছেন, তখন সেখানেই তো ফার্স্টে একটা ব্যারিয়ার চলে এলো। You are not getting the juice out of that relationship because there is no one to blame. তারপরে you are shifting the blame to someone else. There is no one to blame, only you to blame. হতে পারে কিছু ভুল ত্রুটি হয়েছে, you explain that to other person if the person deserves it. যদি হয় তাহলে, তারপরে যদি হওয়ার থাকে হলো, না হলে হলো না, maybe that person doesn't deserve it. ঠিক সেরকমই একটা অ্যাপ্রোচ। আমি ছোট একটা কথা বলি, দিস ইজ ওয়ান অফ দ্য মেনি থিংস যেটা আমরা সাইকোলজির ডিসকাশনটায় আলোচনা করব, কাছের মানুষে সেই ধরনের জিনিসপত্র যদি আমরা দেখতে শুরু করি, বা ওই এমপ্যাথিটাকে যদি আরেকটু বাড়াই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যারেক্টারগুলোর সাথে, স্পেশালি ফর রাইটার আমি বলছি, অ্যাক্টারদের ক্ষেত্রে অনেক সময় নার্সিসিজমটা চলে আসে। তার জন্য তাদের অনেক সময় কাউন্সেলিংয়ের দরকার হয়, অনেক সময় একটা অ্যাডভাইজারের দরকার হয়, যে একটু পজিটিভ মাইন্ডসেটটা তাদের একটু দেবে। কোয়াইট ন্যাচারাল, কিন্তু নিজেকেও ঠিক থাকতে হয়, নিজের জায়গাটাকেও ঠিক রাখতে হয়। রাইটারদের ক্ষেত্রে সেখান থেকে নার্সিসিজম ওয়েতে একরকম লেখা যায়, আর একটু এমপ্যাথটা হলে একটু বেটার লেখা যায়। এবার ওই ব্যালেন্সটা, ব্যাক অ্যান্ড ফোর্থটা বোঝাটা খুব দরকার। তার জন্য আপনাকে নিজেকে একটু বুঝতে হয়, সেই সেলফ অ্যাওয়ারনেসটা খুব দরকার। সো ডু ইউ নিড সামওয়ান টু টেল ইউ দ্যাট? যেটা বললাম, কনস্ট্যান্ট ডিপেন্ডেন্স অন আউটসাইড ভ্যালিডেশন, ইউ ডোন্ট নিড ইট। Maybe some people can guide you, maybe some people can advise you, maybe some people can suggest something to you, but ultimately you have to decide. So make yourself in such a way so that you can decide for yourself, then other people will follow you. You will become a leader, you will know when you have to lead, when you have to follow, and you will take the decision, you can take the decision, and people will be appreciating that. এবার হতে পারে সেই গণ্ডির চোখ বেঁধে যারা মানুষগুলো বসে আছে, তারা জানেই না লিডারশিপ কি,
তার ওই লিডারশিপটা লোকের কাছে বললে লোকে খাবে, এটাকে মার্কেটিং করতে হবে। সেটার জন্য তারা একটা যাকে তাকে লিডার বানিয়ে দিল, সে হয়তো নিজেই এখনো নিজেকে বোঝে না, তারপর অন্য কিছুও বোঝে না, জাস্ট একটা এই জিনিস দেখলো, দু তিনটে জিনিস, তাকে একটা লিডার বানিয়ে দিল। সেই ধরনের জায়গায় কি হচ্ছে, ইউ আর মিসিং আউট দ্য বিগার অ্যাসপেক্টস অফ সিনেমা, ইউ আর মিসিং আউট দ্য বিগার অ্যাসপেক্টস অফ আর্ট ওয়ার্ক, বিকজ ইউ আর বায়াসড, ইউ আর ডুইং ইট ফর ইউর ওন রিজনস। কোনো স্বার্থ আছে, অন্য কোনো স্বার্থকে আপনি একটা দারুণ জিনিসের মধ্যে ইম্পোজ করছেন। সো ইউ ক্যানট ক্রিটিসাইজ আফটার দ্যাট থিং। তো এই জিনিসগুলো বোঝার দরকার। নাও হাউ ডাজ দ্য সোসাইটি পারসিভ, খুব বড় একটা কথা যেটা নিয়ে আমার খুব বলার দরকার, যে সোসাইটি কিভাবে পারসিভ করবে। এক হতে পারে আপনি ওটা নিয়ে ভাবলেন, সেকেন্ড হতে পারে আপনি ওটা নিয়ে ভাবলেন না, আপনি নিজে জানেন যে আপনি যেটা ভাবছেন সোসাইটি অ্যাকসেপ্ট করবেন, হুইচ ইজ সাপোজ টু বি দ্য কেস। কেন, আপনি ইউনিভার্সাল হিউম্যানিটির সাথে যদি কানেক্টেড থাকেন, সোসাইটি বাই ডিফল্ট উইল অ্যাকসেপ্ট ইট, ইট হ্যাজ টু হ্যাপেন, দের ইজ নো আদার ওয়ে আউট। কিন্তু যদি আপনি মনে করেন যে সোসাইটি পারসিভ করলো কি না, তাহলে ব্যাপারটা কি হয়, তাহলে ব্যাপারটা যেটা হয় যে আপনি ওই একটা হতে পারে সোসাইটির জন্য একটু কাজটাকে ছোট করে দিতে পারেন, আরেকটা হতে পারে আপনি সোসাইটিকেই এমনভাবে গাইড করলেন যে দে আর এবল টু অ্যাপ্রিসিয়েট দ্য বেটার ওয়ার্ক। হয়তো আজকে এই জিনিসটা এই কালচারে চলছে না এরকম বলে কোনো কথা নেই, প্রথমেই যদি আমরা রিজেক্ট করে দিই সেরকম কোনো ব্যাপার নেই। ইন্ডিয়া টিচেস ইউ অ্যাবাউট ডাইভার্সিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, যেটা আজকে ওয়েস্টার্ন সোসাইটিতে কথা হচ্ছে। ইন্ডিয়া ইজ লিডিং বাই এক্সাম্পল ফর ইয়ার্স, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। তো সেখানে আমরা একে অপরের ডিফারেন্সটাকে অ্যাকসেপ্ট করবো, দ্যাট ইজ আওয়ার ইনহেরেন্ট থিং ইন ইন্ডিয়া, দের ইজ নো আদার ওয়ে। মানে অন্য যা কিছু হয়েছে সেগুলো ইম্পোর্ট করা অন্য কালচার্স থেকে। তো ইনহেরেন্ট যেটা আমাদের ছিল সেগুলো হচ্ছে, ইম্পোর্টের যেটা হয়েছে সেটাকে আমরা রেসপেক্ট করেছি। মেবি যারা ইম্পোর্ট করাতে চেয়েছে তারা সেটাকে নিজেই মেনে নিতে পারছে না, বা তাদের ইনসিকিউরিটিসগুলো রয়েছে। সো ইন্ডিয়া সেটাও শেখায় যে তাদের কীভাবে ভালোবাসতে হয়। সেটা মিসইউজ হলো সেটা অন্য একটা ব্যাপার, কিন্তু ইন্ডিয়া শেখায় ভালোবাসাটা। এবার যে ব্যাপারটা এখানে বলার সেটা হচ্ছে সোসাইটি কীভাবে পারসিভ করবে। তাহলে একটা দারুণ গল্প আমি দেখলাম, হয়তো সেই গল্পটা সোসাইটিতে হয়তো একটা ট্যাবু। এবার আপনাকে ফার্স্টে জানতে হবে সেটা কি আদৌ আমাদের সোসাইটিতে ট্যাবু ছিল নাকি ছিল না। তার উদ্দেশ্য হতে পারে যে আপনি সোসাইটিকে একরকমভাবে ভাবাতে চাইছেন যার জন্য আপনার অন্য কোনো উদ্দেশ্য সার্থক হয় বা স্বার্থ হয়। সেটা যদি হয়ে থাকে তাহলে আপনিও এই দোষীতে কিন্তু সেম দোষী। কেন, আপনি যদি চান যে আপনি যদি ইন্ডিজিনিয়াস ইন্ডিয়ান কালচারকে দেখেন, সেটা হয়তো সোসাইটিতে ট্যাবু ছিলই না, এবং যারা ইন্ডিজিনিয়াস কালচারটা বোঝে তারা খুব ফ্রিলি এটা নিয়ে কাজ করতে পারছে। হয়তো এই দেশে কাজ করলো না, তারা বাইরে গিয়ে কাজ করছে, কিন্তু এই দেশেও যারা অ্যাকচুয়ালি শিক্ষিত লোকজন তারা কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, কেন তাদের সেই ওপেন মাইন্ডেড অ্যাপ্রোচ, তাদের অথেন্টিসিটিটা, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি, কেন তারা জানে যে এটাই ছিল কালচার। তখন তাহলে আপনার যদি মার্কেটিং এবিলিটিটা থাকে, আপনার মার্কেটিং এবিলিটিটাকে আপনি এই দিকেও চ্যানেলাইজ করতে পারেন, যে অডিয়েন্সটা যাতে বিল্ড হয়, যাতে আপনার এই বেটার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা যায়। আপনি একটা করলেন, আরেকজন দুটো করলো, আরেকজন তিনটে করলো, এইভাবে আস্তে আস্তে অন্য আরেকজন সুযোগ পেলো করার। এটাই তো আমাদের বলতে হবে। আগে থেকে যদি আমরা হাতে হাত দিয়ে বসে থাকি, যদি আমরা ক্রিটিসাইজ করে যাই, তাহলে সলিউশনটা কী হবে। সুতরাং সিনেমাটাও আমাদের করতে হবে, সিনেমাটাকে হিটও করাতে হবে, আর হিটও যদি না হয় সেটাকে যাতে পাবলিক অ্যাপ্রিসিয়েশনটাও হয়। মুশকিলটা হচ্ছে কি, সেই সংকীর্ণ মানসিকতা, ওই গণ্ডির পট্টি বাঁধা থেকে একরকম ছড়ানো সংকীর্ণ মানসিকতা যেটা হয়ে গেছে, যেটার পেছনেও অনেক কারণ আছে, সেটা নিয়ে অন্য ডিসকাশনস হবে, এবং আরও অনেক কারণ আছে। সংকীর্ণ মানসিকতা যেটা কালচারে ছিল সেটার সাথে তারা রিলেট করতে পেরেছে, অনেক সময় ছিল সেটা। ওই সংকীর্ণ মানসিকতা থেকে যখন আপনি একটা ভালো রিলেশন বা ভালো সম্পর্ক দেখেন, ঠিক যেমনভাবে বললাম শুরুতেই যে ইউ আর মিসিং সামথিং আউট অফ দ্য রিলেশনশিপ, সেটা তারপরে হয়তো টেন্ড করে গেল একটা গালির দিকে, মারপিটের দিকে, একটা ইনসিকিউরিটির দিকে, ফিয়ারের দিকে, এই দিকে চলে গেল। সেটা যখন একটা হয়, সেকেন্ড যেটা হয়, সেই জিনিসটাই আপনি অন্যভাবে করতে পারেন। সেই জিনিসটা যখন হয় তখন আপনি অন্যভাবে কিভাবে করতে পারেন, সোসাইটিটা থেকে যখন আপনি আরেকটু ডেভেলপ করছেন, যদি রিয়েলি সোসাইটিকে টিচ করতে চান, তাহলে সোসাইটি ওই অ্যাপ্রিসিয়েশনগুলো আরও ভালোভাবে করবে। এগুলোই তো আমার কালচারটা ছিল, তাহলে এখানে অ্যাপ্রিসিয়েশনটা হবে না কেন, সেই জিনিসটা আপনি শেখান। সোসাইটি যদি সেরকমভাবে প্রকৃত শিক্ষা, সেই সুশিক্ষার কুশিক্ষার ব্যাপার চলে এলো, প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত হয় তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। মুশকিলটা হচ্ছে কি, কিছু লোক এই দিকে গিয়ে বলছে হয়তো এইটা সোসাইটি তৈরি হয়নি, সোসাইটি রেডি নেই, তার জন্য আমরা এই জিনিসগুলো বানাবো। ওই দিক দিয়ে তারা বলছে সোসাইটিকে ওইরকমভাবেই রেখে দেয় বা ওর থেকেও নিচে নামিয়ে দেয় যাতে এগুলো চলে। এই ধরনের লোকগুলোকে চিনতে পারাটা খুব মুশকিল। এই যে টু ফেসড কাওয়ার্ডস যেগুলো থাকে, এইগুলোকে চিনতে পারাটা খুব মুশকিল। এগুলো অ্যাকচুয়ালি কাওয়ার্ড, কিন্তু হম্বিতম্বি করে সেজে থাকে হয়তো কোনো বড় হনু। এগুলো যে কোনো ফিল্ডেই হতে পারে, যে কোনো প্রফেশনেই হতে পারে, পার্টিকুলারলি ওয়ান প্রফেশনে না, হয়তো একটা প্রফেশনে গিয়ে সে সুযোগ পাচ্ছে বেশি কাজটা করা, এটা হতে পারে।
তাদের যদি একটু দেখে বোঝা যায় তাদের অ্যাক্টিভিটিসগুলো, তাহলে আমরা এই জিনিসগুলো দেখে অনেকটা ভালোভাবে সোসাইটিটাকে উন্নত করতে পারি। সোসাইটিতে যদি একটু ডেভেলপ করতে পারি, তাহলে আমরা এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েটও করাতে পারবো। আরও নতুন নতুন লোক, নতুন নতুন ধরন, যেন বললাম প্লেথোরা অফ ক্যারেক্টার্স, প্লেথোরা অফ ইমোশনস, প্লেথোরা অফ হিউম্যানিটি, প্লেথোরা অফ কী বলবো, প্লেথোরা অফ স্টোরিজ, প্লেথোরা অফ আইডিয়াস, এইগুলো নিয়ে আমরা আরও রেসপেক্টফুলি কাজ করতে পারবো। খুব বড় কথা বললাম, বুঝতে অনেকটা টাইম লাগবে। বারবার দেখুন, কোয়েশ্চেন বা ক্রিটিসিজম হতে গেলে কোনো থাকলে এখানে ডিরেক্টলি কমেন্ট করুন। মি অর মাই টিম উইল গেট ব্যাক টু ইউ উইথ দ্য স্পেসিফিক কোয়েশ্চেন্স অর দ্য জেনারেল কোয়েশ্চেন্স, বোথ। বাট কোয়েশ্চেন করুন, কেন কোয়েশ্চেন, তর্ক, ডিসকাশন এগুলোর মধ্যে দিয়ে আমরা একটা সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে দিয়ে যাব। তাহলে কি হচ্ছে, যদি কিছু ভুল থাকে সেটাকে সবাই মিলে একসাথে দেখতে পারবো। আপনি হয়তো এই দিকটা দেখলেন, আমি এই দিকটা দেখলাম, গুড অর ব্যাড না দেখে কিভাবে একটা হোলসাম অ্যাপ্রোচ নিয়ে আমরা ক্রিটিসাইজ করলাম, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তাহলে আমরা সেগুলো নিয়ে আলোচনাটা করতে পারবো। সাবজেক্টিভ স্মার্টনেস, অবজেক্টিভ স্মার্টনেস কি আছে? সাবজেক্টিভ স্মার্টনেস যেটা হচ্ছে, যেখানে আপনার খুব লিমিটেড করে ফেলছেন। সাবজেক্টিভ স্মার্টনেস এইটুকুনি আপনার কাছে স্মার্টনেস, এইটুকুনি আপনি সোসাইটির কাছে দেখাবেন, সেইটা হয়ে যাচ্ছে একটা খুব সাবজেক্টিভ স্মার্টনেস। অবজেক্টিভ স্মার্টনেস হচ্ছে যেটা আপনি সারা পৃথিবীতে যে কোনো সময় করে থাকুন, যে কোনো টাইম লাইনে করে থাকুন, যে কোনো কালচারে করে থাকুন, দ্যাট উইল বি পারসিভড অ্যাজ স্মার্টনেস। হতে পারে কিছু কিছু জায়গায় একটু আলাদা, যেখানে হয়তো হ্যান্ডশেকটা আপনি একটা অ্যারোগেন্স হলো, যেখানে হয়তো হ্যান্ডশেকটা একটা পজিটিভ দিক থেকে নেওয়া হলো না, বা যেখানে কোলাকুলিটা, হাকটা হয়তো একটা সোসাইটিতে একভাবে নেওয়া মানে অ্যাপ্রিসিয়েট করা হলো, আরেক জায়গায় হয়তো হাকটা একটু অ্যারোগেন্স হয়ে গেল। সেই কিছু কিছু জিনিসপত্র থাকে, তবে বেসিক কিছু স্মার্টনেস থাকে যেটা সব জায়গাতেই অ্যাপ্রিসিয়েটেড হয়। সেটা না করে আপনি যদি একটা সাবজেক্টিভ স্মার্টনেস নিয়ে ধরে থাকেন, আজকে প্রত্যেক ছেলেকে এরমভাবে একটা যে প্রদর্শনমূলক আচরণে করতে হবে, তাহলে আপনি অনেকটা ছোট করে দিচ্ছেন ব্যাপারটা। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কন্ট্রিবিউশনস অফ ইন্ডিয়ান সিনেমা। ইন্ডিয়ান সিনেমা বলবো না, একটা ওই গণ্ডির ধরনের একটা কিছু লোকজন আছে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কন্ট্রিবিউশনস টুয়ার্ডস দিস সোসাইটি, দ্যাট আই উইল টেল ইউ। কেন তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি আরও কিছু জিনিসপত্র থাকতে পারে যেটা হয়েছে, কিন্তু এটা করতে করতে তারা নিজেদের রিলেশনশিপটাকেও হ্যাম্পার করে ফেলে, দ্যাট আই ক্যান টেল ইউ গ্যারান্টেডলি। তারা এইসব করতে করতে নিজেদের রিলেশনশিপটাকেও হ্যাম্পার করে ফেলে, নিজেদের সাথে নিজেদের রিলেশনশিপটাকেও হ্যাম্পার করে ফেলে। সো যেই জিনিসগুলো আমি বলছি, ইন দিস ওয়ে, or maybe you can find a better way, looking at all these things, we can all make great movies together. That is a great thing to happen. So এই জিনিসটার দিকে আমরা মনে ফোকাসটা করতে পারি। ক্যান ইউ অ্যাকসেপ্ট দ্য ডিফারেন্সেস বিটুইন পিপল? সেম থিং, ডিফারেন্সেস ইন পিপল থাকবেই। ডিফারেন্ট ডিরেক্টর একটা স্টোরিকে ডিফারেন্টভাবে বানাবে। ক্যান ইউ অ্যাকসেপ্ট দ্য ডিফারেন্সেস, সেটা জানাটা খুব দরকার। আর ইউ হারমোনি উইথ ইন হারমোনি উইথ দ্যাট? আর ইউ ইন হারমোনি উইথ ইয়োর সেলফ? ইজ ইট ইভেন নেসেসারি? এইটা একটা খুব বড় তর্কের জায়গা। কেন, আপনি কি আপনার নিজের সাথে হারমোনিতে আছেন? আহ, আপনি কি এই সব জিনিসগুলো যেগুলো এত কিছু আলোচনা করলাম, বা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো নিয়ে কি আপনি হারমোনিতে আছেন? সেই হারমোনিটা থাকাটা কি নেসেসারি? সেইটা বোঝার জন্যই এত কিছু বললাম। যে এত কিছু টিল নাও আমি যা কিছু ডিসকাস করলাম, সেটা হচ্ছে এই বোঝার বোধটা যাতে অ্যাটলিস্ট জন্মায়। এই বোধটাকেই ওই প্রদর্শনমূলক একটা আচরণের মধ্যে দিয়ে বোধটাকে খুব সীমিত করে দেওয়া হয়েছে। এই বোধটাকে উন্মোচন করাটা হচ্ছে আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব। সেইখান থেকে আমরা আবার ভালোভাবে আর্ট ওয়ার্ক বা দারুণ কাজকর্ম করতে পারবো। সিনেমা হোক, পোয়েট্রি হোক, যে কোনো কিছু, থিয়েটার হোক, সব কিছুর মূলে ওই একটাই, ওই বোধটা অ্যান্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটা। এবার হারমোনিতে আমরা নিজেদের সাথে নেই, তার জন্য আমরা অন্য একটা কিছু না করে আমরা সেটাকে ক্যারেক্টারের মধ্যে ঢুকে দিলাম, একটা প্লটের মধ্যে, ন্যারেটিভ বা স্টোরির মধ্যে সেটাকে রিপ্রেজেন্ট করলাম। দারুণ দারুণ নভেল তৈরি হয়েছে। আজকে বায়রন যখন লিখেছে কবিতা, তখন তার মধ্যে কিছু কিছু জিনিসপত্র আছে যেটা অন্য কেউ হয়তো পছন্দ করবে না, কিন্তু তার সে যখন কবিতায় সেটাকে রিপ্রেজেন্ট করছে, লোকে পছন্দ করছে, তখন সেটা ক্রিয়েটিভলি চ্যানেলাইজ করা হয়েছে। তো সেরকম অনেক কিছু ব্যাপার আছে। কিডস যখন একরকমভাবে লিখছে, সেটাকে এক ধরনের লোকজন সেটাকে না বুঝে বলে দেয় সেটা হয়তো বাচ্চার প্রেম, সেটা হয়তো বাচ্চার একটা ব্যাপার। যারা বলবে তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন, আমি জানি আপনারা হাসবেন, কিন্তু সেরকমও কিছু লোকজন আছে যারা বলবে। তো কথাটা হচ্ছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, দুটো জিনিসকেই অ্যাপ্রিসিয়েট করা, বা ওই ধরনের জিনিসকে, নেরুদাকে অ্যাপ্রিসিয়েট করে নেরুদাকে অ্যাপ্রিসিয়েট করা, ল্যাংস্টন হিউজকে অ্যাপ্রিসিয়েট করা। তারপরে আমাদের আমাদের কি বলবো, অনেক অনেক যারা পোয়েমস আছে, পোয়েটস আছে, এডগার অ্যালান পো যদি থাকে, তার লেখাকে অ্যাপ্রিসিয়েট করা। কিন্তু আমি একটা জিনিস যেটা আপনাদের বলবো, যেটা আমি দেখে থেকেছি, এবং যারা কবিতা বা যে কোনো লেখা নিয়ে চর্চা করেছেন তারা যারা জানে, টিএস এলিয়টও এটা বুঝেছে, তো অনেকেই আছে, যে আমরা যখন ইন্ডিয়ার যে ইন্ডিজিনাস কালচার, বা যেটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালুজ অ্যান্ড এথিক্স, বা ভ্যালুজ বা প্রিন্সিপালস, বা অ্যাকচুয়াল যে আমাদের কালচার, সেটা আমি যাচ্ছি না ভ্যালুজ অ্যান্ড এথিক্সে, অ্যাকচুয়াল যে আমাদের কালচার বা আমাদের মিস্টিসিজম যেটা, বা আমাদের কি বলবো, আমাদের ইন্ডিজিনাস কালচারটা বললেই আমার মনে হয় বেশি ভালো বলা হবে।
সেইটার সাথে এরা প্রত্যেকে কিছু না কিছু পেয়েছে। আজকে রাস্কিন বন্ড পাচ্ছে, টিএস এলিয়ট, হেমিংওয়েও কিছুটা পেয়েছে, তারপর এমারসন পেয়েছে, এরকম অনেকে কিছুটা পেয়েছে। হতে পারে তারা ডিরেক্টলি এসে পেয়েছে, হতে পারে কারো থ্রু দিয়ে পেয়েছে, হতে পারে ইনডিরেক্টলি পেয়েছে, কিন্তু কোথাও না কোথাও সেইগুলো আমরা কাজের মধ্যে দেখতে পাই। আমাদের ইসে পেয়েছে, কিপলিং পেয়েছে, কিপলিং খুব ভালোভাবে এটা পেয়েছে, রুডিয়ার্ড কিপলিং। তো এরকমভাবে যারা যেটা পেয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে কারা কীভাবে পেয়েছে। অনেক সময় লেখার মধ্যে তারা হয়তো ওখানে বসে সেটার সাথে কানেক্ট করতে পেরেছে, সেটাও আমরা লেখার মধ্যে দেখতে পাই। তো সেই জিনিসগুলো বোঝাটা হচ্ছে আমাদের সব থেকে দরকার, এবং তাতেই আমরা ইউনিভার্সাল হিউম্যানিটি, হিউম্যান প্রেডিকামেন্ট যেটা বললাম, সেইটা নিয়ে আমরা কথা বলছি। খুব হাইফাই একটা ডিসকাশন আজকে করলাম, এবং এটা যারা বুঝবে তাদের কাছে দিস ইজ এ গোল্ড মাইন। ইউ ক্যান ডিগ ইট as much as you want, but যারা বুঝবেন না ওই বাচাল ক্রিটিসিজম নিয়ে এখানে যেন কিছু না আসে। এখানে আসতে গেলে প্রপার কোয়েশ্চেন্স, প্রপার সাজেশনস, প্রপার অ্যাডভাইস নিয়ে আসবেন, তাহলে খুব জেনারেল স্পেসিফিক যাই হোক না কেন আপনার অ্যান্সারটা পাবেন। নাও, রাইটিং, প্রপার রিডিং ক্যান হেল্প, যেটা আমি বললাম একটু আগে লাস্টে যেটা দিয়ে করলাম সেটা থেকেই বলি। রিডিংকে কি করে হেল্প করতে পারে? রিডিংটা হেল্প করতে পারে কি করে? রিডিংটা যদি আমি ধরলাম একটা নভেল, ফর এক্সাম্পল আমি ধরলাম একটা নভেল নিয়ে আমি কথা বলছি, নভেলটার মধ্যে, বা ধরলাম একটা ছোট শর্ট স্টোরি আমি বলি, সেটার মধ্যে আমাদের কিছু ক্যারেক্টার্স আছে, কিছু স্টোরি লাইন আছে, কিছু প্লট আছে, ন্যারেটিভ আছে, আর সেই ক্যারেক্টারগুলোকে বোঝার জন্য আমি আবার চলে আসছি হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ে। এবার ইনসাল্ট ইন রিলেশনশিপ দিয়ে যদি শুরু হয় একটা রিলেশনশিপ, তাহলে সে কীভাবে দেখছে, কে কার থেকে ওপরে থাকবে, কে কার থেকে নিচে থাকবে, দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। কে কার থেকে নিচে থাকবে, কে কার থেকে ওপরে থাকবে, সেটা হয়তো আমি প্রফেশনাল ফিল্ডে পাবলিক স্পেসে গিয়ে একটা জিনিস দেখালাম, কিন্তু লেখার সময়ও সেই জিনিসটা চলে আসছে। কে কার থেকে ওপরে থাকবে, কে কার থেকে নিচে থাকবে, অপমান করলে আমার যেন গর্বটা আরও বেড়ে গেল, এরকম একটা ব্যাপার, ইগো বুস্ট হলো একটা। সেই ইগোটা ক্রিয়েটিভ ইগো নিয়ে কথা বলবো, ফ্র্যাজাইল ইগো নিয়ে কথা বলবো, একটা ডিস্ট্রাকটিভ ইগো নিয়ে কথা বলবো। কোন জিনিসটা কি, মানে ইগো বললেই যে সেটা ওই ইগো হয়ে গেল সেটা কোনো মানে নেই। ইগোরও বিভিন্ন ধরন আছে, যেটা নিয়ে আমরা কথা বলবো। তো সেই জিনিসগুলো নিয়ে যারা হচ্ছে, শুধু স্যাটিসফাই ইউর ইগো, না ইউ আর ডুইং ইট ফর এ রিজন, সেটা জানাটা খুব প্রয়োজন। সেটার জন্য একটা খুব বড় মাপের মানুষ হতে হয়, নাহলে হয় না। হ্যাঁ, ওই হিউম্যানিটিটাকে বুঝতে হয়, যার জন্যই এত কিছু কথা বলা। ইনসাল্টিং সামওয়ান ইজ প্রি রিকুইজিট ফর সামওয়ান টু ওয়ার্ক উইথ সামওয়ান। রিডিংয়ের ক্ষেত্রে কি বলছি, এটা কারা বেনলি করে থাকে? ধরুন একটা গল্প আপনাকে দেওয়া হলো, এই ক্যারেক্টার থেকে এইটুকু, আমি পুরো ক্যারেক্টার আমার বোঝার দরকার নেই, আমি শুধু এই দুটো তিনটে জিনিস চেরি পিকিং করতে চাই এই ক্যারেক্টারটা থেকে, ওইটুকুনি যদি আমাকে একটু দেখতে সুন্দর লাগে, ওইটুকুনি যদি আমার একটু সাজতে গুছতে হেল্প করে, তাহলে ওইটুকুনি নিয়ে আমি স্যাটিসফাইড। এইটা, এই ধরনের জিনিস নিয়ে যারা কাজকর্ম করে তাদের আপনি একটা স্ক্রিপ্ট দিলেও তারা সেই স্ক্রিপ্ট থেকে সেরকমই করবে। যদি একজন ডিরেক্টর এটা না বলতে পারে, তারা যে কি বুঝবে, মানে আই ক্যানট টেল ইউ অ্যাবাউট দ্যাট। যদি ডিরেক্টর ক্যানট গাইড ইউ থ্রু দ্য পারফরমেন্সেস অর দোজ ক্যারেক্টার্স, তাহলে তারা নিজের থেকে যা সব বোঝে, মানে সেটার যে ফিডব্যাক আসে, উই অ্যাপ্রিসিয়েট ইট উইথ ভেরি হিউমিলিটি, বাট যে ধরনের জিনিসপত্র আসে দ্যাট শোজ যে এত বছর ধরে কিছুই সেরকম করেনি আর কি, জাস্ট ওই চেরি পিকিং করে যেটুকুনি হয়ে যায় ওইটুকুনি করেই হয়েছে আর কি। তো এরকম একটা জিনিস হয়েছে। তারা কি করছে, তাদের বেসিক মাইন্ডসেটটা থাকছে কি, কাউকে একটা ইনসাল্ট করে সেটাকে মানে তাকে ইনসাল্ট করে তার সাথে কাজ করবে। তো সেটা হতে পারে অন্য একটা ফিল্ডে বা অন্য একটা রিলেশনশিপ বা অন্য একটা সিচুয়েশনে গিয়ে আপনার হয়তো কাজে লাগছে, মেবি সেটার হয়তো অন্য একটা ইউজ আছে। সেটা যখন আপনি সব জায়গাতে করে ফেলছেন, তখন আপনি একটা ভুল করে ফেলছেন। তো যখন এই যে সিনেমাটা নিয়ে যখন আমরা কাজ করছি, তখন ওই জায়গাটায় গিয়ে হয়তো এই জায়গায় হয়তো এই লোকটার সাথে ওই জিনিসটা দরকারই নেই, কিন্তু আপনি সেটা করে ফেললেন, তখন দু তিনটে থাপ্পড় খেলেন, চার পাঁচটা থাপ্পড় খেলেন, তখন আপনাকে বোঝাতে হলো যে এই সিচুয়েশনে বা এই জিনিসটা দরকার নেই। সেই থাপ্পড়টা বিভিন্নভাবে দেওয়া যায়, কিন্তু দেওয়াটা খুব দরকার, না হলে কি হচ্ছে, বুঝবে না, উস্কে যাবে অন্য লোককে। এই জন্য ওই প্রপার রিডিংটা খুব দরকার। যাদের ওই বেসিক এডুকেশনটা হয়নি, প্রপার রিডিংটা কিছুতেই শেখেনি, যা কিছু লাইফে পড়েছে সেটা থেকে চেরি পিকিং করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করেছে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে বেশি ডিসকাশন করাটাও একটা নিজের প্রতি ইনসাল্ট। মানে তাদের সাথে যখন আপনি ডিসকাশন করবেন, দেখবেন হয়তো আধ ঘন্টা এক ঘন্টা যদি ডিসকাশন হয়, একটা শর্ট মিটিং, তারা খুব ঠিকভাবে মানিয়ে নেবে, কেন ওই সেজে গুজে যতক্ষণ থাকতে পারে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তার বেশি যেই একটু হয়ে গেল, তখন আস্তে আস্তে সেই খোলস খুলতে শুরু করলো আর কি। তখন তারপরে আর কিছু নেই, তখন আবার কোন খাপ খুঁজবে সেটা নিয়ে একটা হটকারিতা, এরকম একটা ব্যাপার। এই জিনিসগুলো খুব হয়ে থাকে। এবার আর ইউ ট্রুলি এ লিডার অর ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর এ লিডার? লিডার নামটা এত বইতে পড়ে এসছে, এত বই বিক্রি হয়েছে লিডার নামে, তার মানে আমাকে লিডার বললে লোকে আমারটা কিনবে, এরকম একটা ব্যাপার। সেইরকম মাইন্ডসেট নিয়ে যারা চলে, তারা লিডারশিপের ফান্ডাটাই এখনো বোঝেনি। তারা যখন অন্যকে গিয়ে বলে যে আমি লিডার,
ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি তুমি আমাকে লিড করতে পারো নিশ্চিন্তে। যখন তারা বলে নিশ্চিন্তে তুমি আমাকে ফলো করতে পারো, লিড করতে পারো না, সরি, মাই ব্যাড, তুমি আমাকে নিশ্চিন্তে মানে ফলো করতে পারো, তারা নিজেই লিডারশিপ বোঝে না। সেই লিডারশিপটা কোন দিকে যাবে আপনি বুঝুন শুধু একবার। কোনো ভিশন নেই, কনভিকশন নেই, কিচ্ছু নেই। সেই খালি আমাদের বলতে শুরু করলো যে তুমি আমাকে ফলো করো নিশ্চিন্তে। সে হয়তো ফলো করলো, কোনো আলটিমেট কিছু নেই, টাট্টু ঘোড়ার মতো। আর রকিং হর্স কিপস মুভিং বাট মেক্স নো প্রগ্রেস, সেরকম হয়ে গেল টাট্টু ঘোড়ার মতো। লিডারও টাট্টু ঘোড়ায় রয়েছে, ফলোয়াররাও টাট্টু ঘোড়ায় রয়েছে। এদিকে ফলোয়ার হয়তো বেটার লিড করতে পারতো, ফলোয়ার হয়তো বেটার জানতে পারতো ওই সিচুয়েশনটায়। লিডার বুঝবে কি? লিডারকে লিডার থাকতে হবে, বলে চালাতে হবে, এইটুকুনি হচ্ছে তার ব্যাপার। সেই রকম যদি রিলেশনশিপ হয়, দেখবেন এটা রিলেশনশিপেও হয়, সেটা যদি প্রফেশনাল ফিল্ডে চলে আসে, দ্যাট ইজ ভেরি মানে ব্যাড থিং টু হ্যাপেন ইন এ প্রফেশনাল রিলেশনশিপ। তখন কি হচ্ছে, ভালো কাজ হয় না। আর ভালো কাজ করবো এরকম একটা বলতে শুরু করলো। আরে ভালো কাজ কি সেটাই ও বোঝে না। সেখানে ও জানেই না মূল্যবোধ কি, ও জানেই না হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং কি, সেখান থেকে ভালো কাজ করবে কি করে? ওই বেসিক প্রিরিকুইজিটগুলো থাকলে দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার্স মোর, দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপস মোর, দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নুয়ান্সেস অফ ইমোশনস মোর, দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ন্যারেটিভ মোর। সেটাই যদি না থাকে, দেন ইউ আর মিসিং আউট আ লট অফ থিংস, রাইট? So focus on your storytelling, focus on your narrative, focus on your characters. If you have created it with a lot of passion and enthusiasm, fight for it. Make it happen. That's your that's your duty or responsibility, I would say. হতে পারে আমরা ভুল করলাম, একটা বাজে লিডারকে বা কোনো একটা ভুল লিডারকে ট্রাস্ট করে ফেলেছি, হতে পারে লাইফে ভুল করেছি, বাট মুভ অন, লার্ন ফ্রম দ্যাট মিস্টেক্স অ্যান্ড মুভ অন। এবং আরেকজনের কাছে যেতে গিয়ে যদি সে বাধা দেয়, তখন 4-5টা থাপ্পড় যদি দরকারও হয়, তখন তাকে দিয়ে সেটা বুঝিয়ে দিন যে উই হ্যাভ অলরেডি মুভড অন, now you don't make any sense to us because we have given you time, you couldn't perform well. একদম সুন্দর অ্যাজ এ লিডার, একদম সুন্দরভাবে বুঝিয়ে দিন। কেন কিছু কিছু লোক আছে যারা নিজেদের অক্ষমতাটাকে অন্যকে প্রজেক্ট করার জন্য এটা করেই যায়, মানে তারা চেষ্টা করবে যেই আপনি বিশ্বাস করলেন আপনাকে টেনে আবার ফেলে দিল। ওই যে বিশ্বাস করা আর টেনে ফেলে দেওয়া, বিশ্বাস করা আর টেনে ফেলে দেওয়া, এই জিনিসটা হচ্ছে তারা ক্যারেক্টারের পার্ট। হয়তো তারা একটা অন্য কালচার থেকে এগুলো শিখেছে, সেইগুলো আপনি বুঝতে পারছেন না, আপনাকে প্রজেক্ট দেখানো হয়েছে একটা অন্য কালচারের ব্যাপার। তো সেই অনেক কিছু জিনিসপত্র পিছনে থাকে, ওই জন্য একটু রিসার্চ করে নেওয়াটা আমার মনে হয় বেটার। Concept of self realization, what does one want, what, who will tell you that? Concept of self, আপনার নিজের সত্তা বা আপনার আর্টিস্টিক সত্তা কে বলবে আপনাকে? You are the best person to tell you that, as simple as that. এবার সেখানে যদি আপনাকে কন্টিনিউয়াসলি কেউ বলতে আসে কনসেপ্ট অফ সেলফ, হতে পারে সাজেশন দিল, অ্যাডভাইস দিল, সেটা একটা আলাদা থিং। হতে পারে মেন্টরের যেটা কাজ থাকে, হয়তো আপনার মধ্যে কিছু দেখছে, সেটা আপনার সাথে থেকে, যেটা একজন কোচ বা মেন্টরের যে থাকে, বিভিন্ন ধরনের কোচ আর মেন্টরের মধ্যে ডিফারেন্সটাও আমি বলবো, সে কীভাবে ডিফারেন্স হয়। তো তারা হয়তো আপনাকে বললো যে হয়তো আপনি এইটা করলে হয়তো আপনার বেটার হবে, ইউ চুজ ফর ইউর সেলফ। আরেকটা হতে পারে ন্যাগিং, কন্টিনিউয়াসলি তাকে একটা আননেসেসারি মেন্টর হতে হবে, আননেসেসারি একটা কোচ হতে হবে। তা সেই লোকটার ক্ষেত্রে সে কোচ একদম সুইটেবলই নয়, বা মেন্টরই একদম দরকারই নেই তার। তার যে প্রসেস, তার যে পেদাগজি, সেটা তার জন্য নয়। তার যে মানে কি বলবো, তার যে প্রিন্সিপালস আর ভ্যালুজ তার সাথে ম্যাচই করে না, তাকে লিডার হতে হবে, তাকে মেন্টর হতে হবে। এই ধরনের জিনিসগুলো আমি আগে কোনোদিন দেখিনি, আমি রিসেন্টলি কয়েকজনকে দেখেছি যারা এগুলো করে। পরে কয়েকজনের সাথে আলোচনা করে বুঝতে পেরেছি হয়তো কয়েকটা জায়গার মধ্যে ওই জিনিসটা চলে, তাই বলে অন্য জায়গায় চলবে বলে এরকম কোনো মানে নেই আর কি। সেখানে তখন একটু বোঝানোটা খুব দরকার যে এই ওইখানে চলেছে বলে ভাই কিন্তু এখানে চলবে না, এটা বাবা বুঝেই এসো, এরকম একটা ব্যাপার। সো ইজ দ্যাট থিং, হোয়াট ডাজ ওয়ান ওয়ান্ট, এই রিয়েলাইজেশন আর হোয়াট ডাজ ওয়ান ওয়ান্ট, একজন কি চায়, একজন কি চায়, এটা একটা খুব সুন্দর জিনিস। আমি এই জিনিসটা নিয়ে বলবো ডিটেলে, হয়তো একটা সেশন করব। নিজের থেকে নিজে কি চায়, আশেপাশের লোকের থেকে নিজে কি চায়, কমিউনিটির থেকে লোকে কি চায়, একটা সোসাইটির থেকে লোকে কি চায়, বা দেশ থেকে লোকে কি চায়, বা পৃথিবী থেকে লোকে কি চায়, বা আদৌ কি তার চাওয়ার কোনো প্রয়োজন আছে? এই যে জিনিসগুলো, এই সিচুয়েশনে কোন জিনিসটা কোন জায়গায় দরকার, এইটা বুঝলে আমার মনে হয় ক্যারেক্টার, ন্যারেটিভ, গল্প যে কোনো কিছু আপনি লিখুন না কেন, সেটা অনেক বেটার হবে। কিন্তু আপনি যদি নিজেকেই নিজের থেকে পালিয়ে বেড়ান, বা নিজেকেই নিজের থেকে দূরে রাখুন, বা নিজের ফিয়ার অ্যান্ড ইনসিকিউরিটিটাকে ফেস না করে আপনি যদি কন্টিনিউয়াসলি অন্যের ওপরে ব্লেম দিতে থাকেন, কন্টিনিউয়াসলি অন্যকে দু তিনটে ভাড়াটে বা দু তিনটে কী বলবো, মানে ভাড়া করা যারা ইসে আছে না, ভাড়া করা বলবো না, মানে দু তিনটে ওই পয়সা ছুড়ে দিলে যারা চলে আসে ওরকম লোকজন থাকে, তাদের একটু পকিয়ে পাকিয়ে বুঝিয়ে দিয়ে বললেন আমার একটু নাম গান জব ঠপ করে দিত। তো তারা যখন করে দেয় তখন কী হচ্ছে, আলটিমেটলি কিন্তু আপনি আপনার থেকে সেটাকে ফেস করতে পারলেন না। মুশকিলটা কি হয়, তখন যদি আপনি ওই ওই টাইমটায় ওই ক্ষণিকের জন্য হয়তো আপনি তাকে একটু ইমপ্রেস করে দিলেন, পরে আরেকটা রিলেশনশিপে গিয়ে সেম জিনিসটা আপনি করবেন, তখন সেও কিন্তু সেই জিনিসটাই ফেস করবে।
তো এরকম বড় ব্যাপার আছে, এটা দু তিনটে ক্ষেত্রে বলা যায় না, বিভিন্ন ক্ষেত্রে এটা হয়। সিচুয়েশনাল অ্যাওয়ারনেসটাও খুব দরকার, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এবং রিয়েলাইজ কি চায় এবং সে আদৌ কি সেই চাওয়াটা তার দরকার, বা সে কি ওই সিচুয়েশনে ওটা চাইছে নাকি অন্য কোনো সিচুয়েশনে হয়তো সেটা ডিফারেন্ট হতো। এই সব ছোটোখাটো জিনিসগুলো নিয়ে ভাবলেই তো আমরা ক্যারেক্টারগুলোকে ভালো বুঝতে পারি, তাই না? না হলে ওই দু তিনটে জিনিস চেরি পিকিং হয়ে যায়। ওই জন্য এগুলো বোঝাটা খুব দরকার। হিউম্যানিটি, এভরিথিং বয়েলস ডাউন টু হিউম্যানিটি। মনুষ্যত্বকে বুঝলে যে কোনো আর্ট আপনি করুন না কেন সেটা সমৃদ্ধ হবেই, কেন আলটিমেটলি তো অডিয়েন্সটা আমার মানুষই, তাই না? এটা একটা ব্যাপার। তো ইজ দ্যাট থিং বেটার অর বিকজ আদার্স আর সেইং অর ইউ ক্যান সি ইট ফর ইউর সেলফ? ওরে বাবারে, বিশাল একটা তর্কের বিষয়। একটা কাজ আমি নিজে বুঝতে পারলাম না, আর পাঁচজনকে দেখাতে হবে, সেই আউটসাইড ভ্যালিডেশনটাই চলে যায়। আর পাঁচজন বললো বলে এই কাজটা ভালো। আমার একটা সম্পর্ক, আমার সম্পর্ক ভালো কিনা আমি কোনোদিন বুঝতে পারলাম না, চার পাঁচজনের কাছে বললাম, পাঠালাম, তারা বললো বলে যে ভালো, তাহলে আমি বুঝলাম যে আমার সম্পর্কটা ভালো। এইরকম যদি হয়ে থাকে তাহলে সেই লোকটার থেকে আপনি কি এক্সপেক্ট করবেন, বা এই ধরনের লোকদের থেকে আপনি কি এক্সপেক্ট করবেন? আগে তো নিজেকে বুঝতে হবে ভালো কিনা, তাহলে তো তার জন্য আপনি লড়তেও পারবেন। তো এই জিনিসগুলো বোঝাটা খুব দরকার। এই জন্য ওই বেসিক ওই আবার হিউম্যানিটিতেই ফিরে আসতে হয় আর কি। ডু ইউ রিড স্টোরিজ দ্যাট ওয়ে টু, অর ইউ প্রেজ সামওয়ান জাস্ট বিকজ সামওয়ান ইজ ফেমাস? যেটা আমি বললাম, আপনি একটা বই পড়ছেন, সেই উল্টো খবরের কাগজ পড়ার মতো। অমুকে বইটা লিখেছিল, এটা মিলিয়ন্স অফ কপিজ সোল্ড হয়েছে বলে তার সাথে নামটা জুড়ে দিলাম, মনে করলাম যে গল্পটা আমি বুঝে গেছি। গল্পটার মেইন যে থিম সেটাই আমি বুঝতে পারিনি, গল্পটার মেইন যে ক্যারেক্টার সেটাই আমি বুঝতে পারিনি। এই সিচুয়েশনে এইটা হয়েছিল, ওইটুকুনি শুধু চেরি পিকিং করলাম। এই সিচুয়েশনে অমুকে ওই করেছিল, সেটা শুধু চেরি পিকিং করলাম। বইটা পড়া হয়ে গেছে ভাই, বইটা পড়া হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তারা যারা করে, তারা কখনো ভালো গল্প সমৃদ্ধ মানে অ্যাপ্রিসিয়েটও করতে পারে না। তারা শুধু যেটা পারে ওই নামটা জুড়ে দিয়ে একটু মার্কেটিং করতে পারে। এরকম কিছু লোকজন আছে, আপনারা নিজেরা এটার স্পট আরও ভালো করে দেখলে বুঝতে পারবেন। মেইন হচ্ছে খুব ভালোভাবে অথেন্টিক্যালি ডিভোটেডলি একটা গল্পকে বোঝা, এমপ্যাথি উইথ দ্য রাইটার ইটসেলফ, হিমসেলফ অর হারসেলফ। এমপ্যাথি দিয়ে সেই রাইটারের ব্যাপারটাকে বোঝা, কীভাবে সে ক্যারেক্টারাইজেশন করেছে, কীভাবে রোল প্লেগুলো হয়েছে, কনফ্লিক্টসগুলো কী ছিল। এই রাইটারের জায়গায় যদি অন্য কোনো রাইটার থাকতো তাহলে সে কি এইভাবে ডিল করতো এই সিচুয়েশনটা, সেইগুলো এই নিয়ে ভাববার খুব বিষয় আছে। এইগুলো করলে আমরা কি হচ্ছে, একজন মানুষ হিসাবে আমরা অনেকটা সমৃদ্ধ হই, এবং আমাদের রেপার্টোয়ার যেটা, সেটা বি ইট এ পারফর্মার, বি ইট অ্যান আর্টিস্ট, বি ইট এ পেইন্টার, বি ইট এ সিঙ্গার, বি ইট এ ডিরেক্টর, রাইটার, অ্যাক্টার, এনিথিং, আমাদের রেপার্টোয়ারটাও আস্তে আস্তে অনেকটা ইম্প্রোভাইজ হয়ে যায়, এক্সপ্যান্ড হয়ে যায়। তার কারণ উই গেট আ লট অফ থিংস টু চুজ ফ্রম। তাহলে কি হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, হয়তো এটা আমার প্রসেসের একটা পার্ট। আজকে ড্যানিয়েল ডে লুইস যেটা করছে, ও যখন একটা অ্যাক্টার যখন করছে, অ্যাক্টিং যখন করছে, তখন একটা অ্যাক্টিং করার জন্য পাগলের মতো রিসার্চ করে বা প্রসেস করে। সেটার কি কোনো দরকার আছে? দরকার নেই। কেন? ও কম্প্রোমাইজ করতে চাইছে না অ্যাক্টিংটার জন্য, অ্যাক্টিংটাতে কোনো কম্প্রোমাইজ করতে পারছে না। বা ডিরেক্টর খেটে যে সিনেমাটা বানাবে, ডিরেক্টরের যে সেই কি বলবো, ডিরেক্টরের সেই আর্নেস্টনেস যেটা, মানে অথেন্টিসিটি, ডিরেক্টর যে এক্সপ্রেস করতে চাইছে অনেস্টলি, সব ডিরেক্টরের সবসময় হয় না সেরকম, ডিরেক্টর একটা রিলেশনশিপটাও দেখতে হয়, সেটাকে রেসপেক্ট করা। ডিরেক্টর একটা দারুণ স্টোরি বলতে চাইছে, আমি ডিরেক্টরকে হেল্প করলাম, আমি নিজে তার থেকে বেশি রিসার্চ করলাম। ড্যানিয়েল ডে লুইস সেটা করছে, লিভিং এক্সাম্পল অফ দ্যাট। করে ও হয়তো ডিরেক্টরের থেকে বেশি রিসার্চ করে ডিরেক্টরের কাছে চলে গেল, গিয়ে তখন বলছে, ডিরেক্টরও দেখে সেখানে অ্যাপ্রিসিয়েট করলো যে আমার অ্যাক্টার আমার থেকে বেশি রিসার্চ করেছে, তার কারণ সে কত এনগ্রসড ইন দ্যাট রোল, কত ইনভলভড ইন দ্যাট রোল। সেই জিনিসটা কোথায় আজকে, যেখানে এক জায়গায় রিসার্চ যখন করা হচ্ছে একটা রোলের জন্য, তাকে সেখানে যদি হেও করা হয়, কেন সে আমার চাকরের মতো, তাকে আমি পয়সা দিয়ে, তোকে দিয়ে আমি ফ্রিতে রিসার্চ করাচ্ছি, এই যদি একটা মেন্টালিটি থাকে, তাহলে সেখানে ওই কালচার দিয়ে কি আপনি এক্সপেক্ট করছেন ওই রকম পারফরমেন্সেস পাবেন? এই লোকটা যে আপনাকে দিতে চাইছে, সে দিচ্ছে আনকন্ডিশনাল লাভ, ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ, সেটা দারুণ অগাধ পারফরমেন্স দিচ্ছে। আপনি এইটুকুনি একটা শিশি নিয়ে বসে আছেন, বা এইটুকুনি একটা বোতল নিয়ে বসে আছেন, আপনার ক্ষমতাই নেই ওটাকে ধরার বা বোঝার। আর আপনি উল্টো পাল্টা যা কিছু আল ফাল বলে যাচ্ছেন, ক্রিটিসিজম করে যাচ্ছে, বাচাল ক্রিটিসিজম এক রকমের, আর বলে যাচ্ছেন যে এটা ঠিক না, এটা ভুল। সেই লোকটা বা সেই মহিলা, বা ওয়েদার ইটস ম্যান অর ওম্যান, সে আপনাকে সম্মান করে বা ভালোবাসে বলে হয়তো আপনাকে ট্রাস্ট করছে, বা আপনাকে লাভটা দিচ্ছে, আর আপনি সেটাকে এক্সপ্লয়েট করছেন। আলটিমেটলি কী হচ্ছে, দ্য টাইম ইজ পাসিং, আপনি ইউ আর নট ডুইং দ্য গ্রেট ওয়ার্ক উইচ ইউ আর সাপোজ টু ডু। করতে করতে কী হচ্ছে, ইউ ডোন্ট নো ইউর সেলফ, you don't know yourself, you don't want to know yourself, you are continuously creating a barrier to yourself, but other people are suffering around you. সেটা যদি পার্সোনাল ফিল্ডে থাকে, দ্যাট ইজ ইউর প্রবলেম, ইউর পার্সোনাল প্রেফারেন্সেস, ইউ ডিল উইথ দ্যাট।
সেটা যদি রিফ্লেক্ট হয়ে যায় প্রফেশনাল ফিল্ডে, when other people are waiting for you, other people are looking forward to see your work, তাহলে দ্যাট ইজ আ বিগ প্রবলেম। বিকজ আদার পিপলরা ট্রাস্ট করছে, আপনি ট্রাস্ট করছেন, মিউচুয়াল ট্রাস্ট আর রেসপেক্টের উপর একটা ব্যাপার, একটা খুব সুন্দর কাজ হতে পারে। সেখানে না করে আলতু ফালতু জিনিস যদি না, আদিল টু পাদিল টু কী বলবো, আল ফাল, মানে যা কিছু ইউজ করা যায় আর কি, টু এক্সপ্রেস ইট ইন আ বেটার ওয়ে, সেই একটা বাচাল ক্রিটিসিজম নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তাহলে হোয়াট আর ইউ ডুইং? ইউ আর নট ডুইং এনিথিং। তারপরে হয়তো এসে আপনি দু তিনটে মিষ্টি কথা বললেন, সেটার কি কোনো মানে আছে? কেন ইনিশিয়ালি আপনি এটা ওই সেই ইনার্শিয়াটাকে আপনি ডিসরেসপেক্ট করছেন, যেটা নিয়ে একটা দারুণ স্টোরি বলতে চায় কেউ, সেইটাকে রেসপেক্ট না করতে চাইলে ইউ আর নট ইভেন অ্যান আর্টিস্ট, ইউ আর নট ইভেন অ্যান পারফর্মার, জাস্ট আপনার ইগোটাকে বুস্ট করার জন্য ইউ আর ডুইং সামথিং। সো ইউ আর নট এ গুড হিউম্যান বিং অলসো। I am not someone to tell you that. You have to be someone who can tell me that. Or you may be someone who can realize that better than I do. সেটা যদি না হয়ে থাকে তাহলে আপনি পারফর্ম করবেন কি করে, রাইট লিখবেন কি করে, অ্যাক্টিং করবেন কি করে? ডিরেক্ট তো ছেড়েই দিলাম, সেটার জন্য আরও অনেক এক্সপিরিয়েন্স লাগে। তো এরকম অনেক ব্যাপার হয়, এবং সেখানেও আমি বলছি অবজেক্টিভিটিটা মেনটেনটা করাটা খুব দরকার। কারণ এটা যদি আমি সাবজেক্টিভিটিটা একটু বেশি চলে আসে, তাহলে আবার এটা নিয়ে একটা ক্রিটিসিজমের সুযোগ চলে আসবে। লোকে বলবে ও ওকে পছন্দ করে না বলে, সেই শুরুতে যেটা বললাম, ও ওকে পছন্দ করে না বলে তাহলে ও ওর সম্বন্ধে সব বাজে কথা বলে, সেইটা নিয়ে এই লোকগুলো এই জিনিসগুলো আবার বেশি করে করবে। এইটা হচ্ছে এদের একটা ট্রিক অ্যান্ড টেকনিক। তো এই জন্য যা কিছু আমি বলছি ইন আ ভেরি অবজেক্টিভ ওয়ে, ইট অ্যাপ্লাইজ টু জেনারেল প্রিন্সিপলস, ইট অ্যাপ্লাইজ টু জেনারেল পাবলিক, ঠিক আছে, নট স্পেসিফিক টু এনিওয়ান। Okay, now do you read the stories that way to praise someone as a famous? এটা হয়ে গেছে। Do you always have to be a hero? What are you afraid of? And you are so afraid of yourself, or maybe you are so like insecure about yourself that you have to be always a hero. যদি আপনার জীবন ধারণের ওটা মধ্যে থাকে, তাহলে you don't have to project yourself to be a hero. You are already a hero by your acts, by your lifestyle, in every way. কিন্তু আপনার হয়তো এই দুটো লোক আপনাকে জানে আপনি হিরো, এই তিনটে লোক হয়তো জানে আপনাকে হিরো না, তো তাদের আপনি মিসইউজ করছেন। সেরকম অনেক সময় জিনিসপত্র হয়ে যায়, বা সেটাই আমি যাচ্ছি না। আমি যেটা বলছি ওভারঅল সেই প্রদর্শনমূলক কালচারটার ক্ষেত্রে, ডু ইউ অলওয়েজ হ্যাভ টু বি এ হিরো? তার কারণ কি, দেয়ার ক্যান বি সামথিং রং অলসো। কেন আপনি সারাক্ষণ হিরো হতে চাইছেন? আপনার কাজের মধ্যে দিয়ে যদি গল্পে আপনি একটা ছোট রোলও করেন, সেটা আপনি এমনভাবে করতে পারেন যে ওই ছোট লোকটাকে ওই ছোট রোলটাকে সারা জীবন লোকে ওই ছোট রোলটার জন্যই মনে রাখবে। এরকম হয়েছে, ওয়ার্ল্ড সিনেমায় এরকম হয়েছে। হয়তো যে মেন ক্যারেক্টার যারা ছিল তার থেকে একজন গেস্ট অ্যাপিয়ারেন্স যেটা হলো একটা ছোট রোল, সেইটাকে সারা জীবন লোকে মনে রেখে দিয়েছে, কেন ওইটুকুনির মধ্যে অন স্ক্রিন পারফরমেন্সটা এমন ছিল, তার হিরোইজমটা ওটা দিয়েই রিফ্লেক্ট হয়ে গেছে। না আমি 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমাকেই থাকতে হবে, 1 ঘন্টা আমাকেই থাকতে হবে, এরকম কিছু মেন্টালিটি আমি জানতাম না। আই নেভার নিউ অ্যাবাউট অল দিস থিংস, বাট আই গট টু নো সাম অফ দিস থিংস, অ্যাবাউট সাম অফ দিস থিংস। তো সেখানে কি হচ্ছে, সেখানে ইউ চুজ দ্য থিং ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন, লাইক দ্য মুভিজ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন, লাইক যে মুভিটাই এগুলো শ্যুট করছে, বা যে মুভিটায় এগুলো চলে, বা যে মুভিটা এগুলো চলবে, সেইগুলোতে আপনি করুন, ঠিক আছে। যেই জিনিসটা আপনি বোঝেন না, যেই মুভিটা আপনি বোঝেন না, আপনার কোনো ক্ষমতা নেই, সেখানে যদি আপনি জোর করে ইম্পোজ করতে যান, তাহলে দ্যাট ইজ giving a very bad signal to other people. Maybe they may not tell you that because of other reasons, because of politeness or because of their manners, because of their professionalism, but you need to know yourself first that you are giving very bad impression to other people. No matter how much you tend to hide it with your success and other things, you are giving very bad impression to people. You are the first one to understand that, your strengths and weaknesses, you understand that, you analyze that, then you go into this kind of like ventures where you can express yourself in a better way. Otherwise don't go, because the only thing will happen is conflict, and a very bad way. সো তাহলে কি হচ্ছে, কাজটা এফেক্টেড হয়ে যায়, হয়তো একটা সম্পর্ক খারাপ হলো। আদারওয়াইজ ইউ বি ইন দ্যাট সোশ্যাল সার্কেল, ইউ বি অ্যাজ ফ্রেন্ডস, বাট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ার্ক। এইটা বোঝাটাও একটা হিউমিলিটির পার্ট, এইটা বোঝাটাও একটা গ্রেটনেসের পার্ট। সো এইগুলো বোঝাটা খুব দরকার। আবার যদি সে আপনাকে সোশ্যাল সার্কেলেই রাখতে না চায়, তাহলে সেটাও রেসপেক্ট করাটা খুব দরকার। জোর করে কোনোদিন কিছু করাটা আমার মনে হয় না সব ক্ষেত্রে চলে, কিছু কিছু সিচুয়েশনে চলতে পারে, জোর করে সব জায়গায় চলে না, এটা একটা ব্যাপার। আচ্ছা, ভয়েড প্রসেস আউটকাম, ভয়েডের একটা ভূমিকা রাইটিংয়ের ক্ষেত্রে, ডিরেক্টিংয়ের ক্ষেত্রে, বা যে কোনো অ্যাক্টিভ আর্ট বা পারফরমেন্সেসের ক্ষেত্রে ভয়েডের কী ভূমিকা, প্রসেসের ভূমিকা, তার আউটকামটা কীভাবে প্রসেসের ওপর ডিপেন্ড করে অ্যান্ড ভয়েডের ওপর ডিপেন্ড করে, সেটা জানাটা খুব দরকার।
নাও ডু ইউ হ্যাভ টু ডিস্টার্ব দ্য ওয়ান হু গেটস ইট, যেটা একটু আগে বললাম। আপনি বুঝছেন না বুঝছেন সেটা আপনার প্রবলেম, কাউন্সেলিং করুন, কোনো অ্যাডভাইস নিন কারোর থেকে, অন্যকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, ঠিক আছে? নিজেকে বুঝলে দেখবেন অন্য আপনি অটোমেটিক্যালি সেই রিলেশনশিপটা ভালো হয়ে যাবে যাকে আপনি ডিস্টার্ব করতে চাইছিলেন। ডিস্টার্ব করে হয়তো আপনি ক্ষণিকের জন্য তার সাথে থাকতে পারেন, নট ইন এ লং টার্ম রিলেশনশিপ। লেট দ্য রাইটিং হেল্প ইউ ট্রাভার্স থ্রু দ্য ক্রাইসিস। হয়তো মনটা খারাপ হলো, একটু আইসোলেশনে গিয়ে কয়েকটা কবিতা লিখে নিন, একটু আইসোলেশনে গিয়ে কয়েকটা রাইটিং লিখে নিন। এইগুলো করতে যদি রিয়েলি আপনি করতে পারেন, তাহলে আপনি ইমোশনালি চ্যানেলাইজ করছেন ক্রিয়েটিভিটিতে, আর্ট ওয়ার্কে। করলে যদি আপনি রিয়েলি করতে থাকেন, তাহলে ওই জিনিসগুলো আপনার মধ্যে থাকে না আর, ঠিক আছে? তারপরে আপনি যেই ওটা করবেন, তখন একটা ক্যাথারসিস হলো বা একটা ইমোশনাল একটা রিলিজ করলেন আপনি, সেটা আপনার ক্রিয়েটিভ আর্ট ওয়ার্কে চলে গেল। তারপরে আপনি যখন কারোর সাথে আসবেন, তখন কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আপনার ওই ঝগড়াঝাটিগুলো হবে না, কেন ইউ হ্যাভ গিভেন ইট আ গ্রেটার ফর্ম, আ ক্রিয়েটিভ আর্ট ফর্ম, বি ইট পোয়েট্রি, বি ইট প্রোজ, বি ইট আ স্ক্রিপ্ট। তো সেই জিনিসগুলোকে রেসপেক্ট করা, আবার ওই মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার, কাজটাকে রেসপেক্ট করা, নিজেকে রেসপেক্ট করা, ওই কাজটা যারা পড়বে বা যাদের সাথে আমি শেয়ার করব তাদেরকে রেসপেক্ট করা, সবগুলো যখন থাকছে, নট নেসেসারিলি সবসময় হয়, সেইটা কখন করতে হয় সেই সিচুয়েশনগুলো জানা। তার সব কিছুর মূলে হচ্ছে নিজেকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং সেলফ, আন্ডারস্ট্যান্ডিং দ্য পিপল অ্যারাউন্ড ইউ, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যানিটি। ঠিক আছে? আমি আরেকটু ভেবেছিলাম বলবো, ক্রিটিসিজমটা আরেকটু করবো, কিন্তু অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আই থিঙ্ক ইটস এ গুড টাইম টু এন্ড দিস সেশন। পরে আরেকটা সেশন করছি, সেটার মধ্যে ক্রিটিসিজমটাকে আরেকটু কনস্ট্রাকটিভ ওয়েতে বলবো। একটু ক্রিটিসিজমটাকে যাতে ওখান থেকে নিয়ে যেতে আমরা খুব সুন্দরভাবে সিনেমা বানাতে পারি, সেটা নিয়ে আবার বলবো। প্রবলেমস, সলিউশনস, অ্যাডভাইসেস, সাজেশনস, ক্রিটিসিজম আমি দিচ্ছি, আপনাদের যদি দেওয়ার থাকে ডিরেক্টলি এখানে লিখুন। We will get to that, and we will look for a general or specific questions or general or specific answers. যখন যেটা তখন সেটা আর কি। ঠিক আছে? লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালোবাসার লোকেদের সাথে বেশি করে শেয়ার করুন। আর যারা লিখতে চাইছে, যারা এখনো একটা কনফ্লিক্টের মধ্যে চাইছে যে আমি হয়তো এটা একসময় করতে পারতাম, এখনো করতে পারছি না, যারা হয়তো এটা ভাবছে যে আমার মধ্যে লেখাটা ছিল কিন্তু হয়তো লাইফের সার্কামস্ট্যান্সেসের জন্য লেখাটা আমার মধ্যে এখন নেই, হয়তো পুরনো একটা লেখা বহুদিন আগে ছিল যেটা লোকের সাথে শেয়ার করিনি, এখন হয়তো একটা নতুন ওয়েতে শেয়ার করতে পারি, এরকম যদি আপনাদের আশেপাশে কাউকে পান বা যেই থাকুক না কেন এরকম টাইপের, তাদের সাথে শেয়ার করুন। তারা যাতে লেখার জন্য ইন্সপিরেশনটা আরও পায়, মোটিভেশনটা আরও পায়, নিজেকে নতুনভাবে দেখতে শেখে, পারিপার্শ্বিক জগৎকে নতুনভাবে দেখতে শেখে, পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখে, সবার থেকে ইম্পর্ট্যান্ট নিজেকে খুব ভালোভাবে যাতে এক্সপ্রেস করতে শেখে। তাদের সাথে শেয়ার করুন, যত শেয়ার করবেন তত তারা একটা অভিব্যক্তির পথ খুঁজে পাবে, এবং এর থেকে ভালো উপহার মনে হয় আমরা খুব কমই দিতে পারি, নিজেকে অভিব্যক্তি করার একটা পথ।